সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ আলোচনা রিইমাজিন হেলথ কেয়ার, সেভ লাইভস উইথ ইনোভেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। সুপার স্প্রেডার কোভিড-19 এর দ্রুত বিস্তার দেশের চিকিৎসা খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য সেবার অপ্রতুলতার অভিযোগ পূর্ণ হলেও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি সাথে সাথে দেশের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক চিত্র আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বে কোভিড-19 ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের বিস্তার টেস্টের উপর জোর দিল। জনঘনত্ব এবং দেশের পারিপার্শ্বিক সবকিছু চিন্তা করে কিংবা জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের টেস্টের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে না পারা, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের মতো ফ্রন্টলাইন কর্মীদের যথেষ্ট স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে না পারা, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব, পর্যাপ্ত কোভিড হাসপাতালের অভাব, তথ্যের ঘাটতি, সমন্বয়হীনতা সহ নানা কারণে কোভিড ও নন কোভিড উভয় ধরনের রোগীরা পড়েছে মহাসংকটে। করোনা ভাইরাস উচ্চমাত্রা ছোঁয়াচে হওয়ায় চিকিৎসা দিতে গিয়ে অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন 22 জন চিকিৎসক। এই বাস্তবতায় তথ্য প্রযুক্তির সক্ষমতাকে চিকিৎসা খাতে কাজে লাগানো গেলে সারা দেশে মানুষকে যেমন প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া সম্ভব হবে, তেমনি বিপুল পরিমাণ ভাবে কমিয়ে আনা সম্ভব হবে সংক্রমণের ঝুঁকি, বাঁচানো সম্ভব বিপুল সংখ্যক মানুষের প্রাণ। পাশাপাশি করোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য খাতে যে সমন্বয়হীনতা রয়েছে তাও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রিইমাজিন হেলথ কেয়ার, সেভ লাইভস উইথ ইনোভেশন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, ই-জেনারেশন গ্রুপের গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল ইসলাম, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনা খাতুন, উনি হয়তো আমাদের সাথে পরে যোগদান করবেন, আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার ইকবাল কবির, উনিও হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আছেন ল্যাব 8 গ্রুপের ব্যবস্থা পরিচালক এ.এম. শামীম, আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ও চিফ পেট্রন নুসরাত ফিরোজ আমিন, প্রভা হেলথ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা, আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ও বাংলাদেশের কান্ট্রি লিড অধ্যাপক বেনজির আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক জানিয়ে রাখছি অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন ই-জেনারেশন, প্রিন্ট মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার এবং সমকাল। আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে, মতামত জানাতে লিখুন, ফেসবুকে মন্তব্যের ঘরে সরাসরি প্রশ্ন করতে পারেন করে দেওয়ার ফোন নম্বরেও। আলোচনার বিভিন্ন অংশে আপনার প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। যাচ্ছি মূল আলোচনায়। জনাব এস.এম. আশরাফুল ইসলাম, আপনাকে দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। কোভিড মোকাবিলায় তথ্য প্রযুক্তিকে কাজে লাগানোর সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সকল অতিথিদেরকে স্বাগতম। কোভিড এখন আমাদের সারা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা। লো ইনভেস্টমেন্ট, লো পারফরমেন্স সিচুয়েশন। বাংলাদেশ এটার চাইতে কোনো বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের সবচাইতে বড় যে সমস্যা সেটি হচ্ছে স্কিলড জনবল। আমাদের 85,000 ডক্টর, 56-57 মতো নার্স অ্যাভেলেবল আছে এই সেবা দেওয়ার জন্য, এর মধ্যে সরকারি বেসরকারি খাত মিলিয়ে। আর আমাদের যে অ্যাভেলেবিলিটি অফ হসপিটাল বেডস, এইটা খুবই নগণ্য প্রয়োজনের তুলনায়। এখানে আইসিইউ সেবা একটা খুব গুরুত্বপূর্ণ সেবা। আইসিইউ সেবা দেওয়ার মতো আসলে সামর্থ্য আমাদের সেরকম নেই। 352টা আইসিইউ বেড ছিল, সরকার এখন কিছু বৃদ্ধি করেছে, সেটার হিসাব আমার কাছে এই মুহূর্তে নেই। এইরকম যখন সেবা সরবরাহের আমাদের স্বল্পতা, সেই অবস্থায় আমাদের যে বিশাল আকারের জনগোষ্ঠী অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে যে তাদেরকে তথ্য প্রাপ্তি নিশ্চিত করা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে জনবল আছে, আমাদের যে ডক্টর, নার্সেস যারা আছে, তাদেরকেও আমাদের একটু সেফ রাখার প্রয়োজন। সৈনিকে যদি না থাকে আপনি যুদ্ধ করবেন কি? এই সমস্ত বিষয় এবং ঘরে বসে সেবা প্রাপ্তি অথবা তথ্য প্রাপ্তি
কোলাবোরেশন, যোগাযোগ, নলেজ সবকিছু মিলে তথ্য প্রযুক্তি একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। এবং আমাদের যে শর্টেজ, সেই শর্টেজটা তো আমরা রাতারাতি স্বাস্থ্য জনবল বৃদ্ধি করা সম্ভব না। সরকার এখন রিক্রুটমেন্ট করছে, কিন্তু সাপ্লাই বাজারে প্রচুর পরিমাণে জনবল নাই যারা এর জন্য রিক্রুটেবল। এবং এই স্বাস্থ্য জনবল তৈরি 1 বছরে 6 মাসে হয় না। এটার জন্য আইসিইউ জনবল তৈরিতে তো প্রচুর সময় লাগে। ইভেন নার্স তৈরি করতে আমাদের 4 বছর লাগে, ডক্টর তো একজন 7-8-10 বছর লেগে যায় স্কিল পর্যায়ে পৌঁছতে। এই অবস্থায় আমরা কি করতে পারি? আমাদের যা আছে সেইটা নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি এবং তাদের এফিসিয়েন্সি এবং তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার চেষ্টা করতে পারি। এইটা যেমন আমরা আইসিইউর ক্ষেত্রে এই জেনারেশন থেকে আমরা একটা টেকনোলজি তৈরি করেছি, যেটি হচ্ছে দেশের সকল আইসিইউ কে সংযুক্ত করে রিমোটলি সেটা ম্যানেজ করা সম্ভব। এখন আমাদের হাতে গোনা কয়েকজন দক্ষ জনবল আছেন, যারা নলেজেবল পার্সন আছেন, যারা এই আইসিইউ সেবাটাকে মনিটর করে অ্যাডভাইজরি দিতে পারেন। এবং কম দক্ষ জনবল দিয়ে আমরা হয়তো ফিজিক্যাল পর্যায়ে তাদেরকে অ্যাডভাইজরির মাধ্যমে ওই সেবাটা নিশ্চিত করতে পারি। এতে কোয়ালিটি অফ কেয়ারও নিশ্চিত হবে এবং এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা। রাতারাতি সরকার যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করতেছে, সেই বৃদ্ধিকৃত আইসিইউ বেডগুলোতে একটা কোয়ালিটি সেবা দেওয়া সম্ভব হবে। আমাদের হসপিটালগুলোর কথা আপনারা চিন্তা করতে পারেন, যে হসপিটালের যে হেভি ফুটফল, ঢাকা মেডিকেল কলেজে সকালবেলা 10,000 মানুষ চলে আসে। মুগদা বলেন, আমাদের এই যে আমাদের যে মেডিকেল কলেজটি আমাদের সবগুলোতে হাজার হাজার মানুষের ফুটফল। সোরওয়ার্দী আছে, মিটফোর্ড আছে, আমাদের কুর্মিটোলা আছে, কোন জায়গায় নেই হাজার হাজার মানুষ। আপনি সকালবেলা গিয়ে দেখবেন যেটা বাজারের মধ্যে। কোভিড সিচুয়েশনে এই ধরনের বিশাল একটি জনসমাগম আমাদের কমিউনিটি ট্রান্সমিশন আরো বাড়ায়। তো এখানে যদি একটা ধরেন 2-3 হাজার মানুষের মধ্যে যদি সুপার স্প্রেডার একজন ঢুকে যায়, তারপরে এখন চিন্তা করেন যে আরো কি অবস্থা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু কিন্তু একটা এক্সাম্পল করেছে। তারা ওই যে তাদের ফিভার ক্লিনিকে একটা রিমোট অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা ওইরকম একটি তৈরি করেছি, যেটি সারা বাংলাদেশের সকল হসপিটালকে সার্ভ করা যাবে। বাসায় বসে আপনার অ্যাপয়েন্টমেন্টটি করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে এসে ডাক্তারের সাথে দেখা করতে পারবেন। আমরা আরো একটা টেকনোলজি এ নিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য আসলে জেনারেশন চেষ্টা করছে, যে দূর থেকে টেলিমেডিসিন না, এটা টেলিমেডিসিন প্লাস করতে হবে। সব রোগী হাসপাতালে আসতে হবে এমন না, কিন্তু হাসপাতালে আউটডোর যদি আমি রোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে পারি তথ্য প্রযুক্তির মাধ্যমে, তাহলে সেখান থেকে সে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, সেখান থেকে ডক্টরের কনসালটেশন করতে পারে, ডক্টর তাকে বিভিন্ন টেস্ট গুলো দিতে পারেন, তার চিফ কমপ্লেইন গুলো ইত্যাদি, এগুলো টেকনোলজির মাধ্যমে আগে থেকেই ডক্টর অবহিত হতে পারেন। এবং আমরা একটা ইএমআর সলিউশন, ইএমআর এটি সরকারের কাছে যখন যাবে, এটা শেয়ার্ড ইলেকট্রনিক হেলথ রেকর্ড হিসেবে সরকার একটি ডেটাবেস হিসেবে এটাকে পরিচালনা করতে পারে। এবং একটা রেগুলেটরি টুল দিয়ে যদি সব হাসপাতালকে এবং সরকারি সমস্ত স্থাপনাগুলোকে এটার সাথে সংযুক্ত হওয়া বাধ্যতামূলক করা যায়। প্রথম দিকে হয়তো বাধ্যতামূলক করলেও সেটা ইমপ্লিমেন্টেশন বিরাট প্রবলেম হবে। এটা আমরা যদি করতে পারি, এবং এর সাথে আমরা একটা প্রেসক্রিপশন ইঞ্জিন তৈরি করেছি সহজে, যাতে ডক্টর কম সময়ের মধ্যে রোগীর সকল তথ্য নিয়ে রোগীকে একটা প্রেসক্রিপশন দিতে পারেন। তার অ্যালার্জি থাকতে পারে, তার ক্রনিক ডিজিজেস থাকতে পারে, তার ফ্যামিলি ডিজিজ হিস্ট্রি থাকতে পারে, তার কারেন্ট মেডিকেশন গুলো দেখা দরকার, তার যে ডায়াগনস্টিক্স গুলো, এবং প্যাক্স, মেশিন ইন্টিগ্রেশন, মেশিন লার্নিং, এআই সবকিছু ইন্টিগ্রেট করে আমরা একটা সলিউশন তৈরি করেছি। এই সলিউশন গুলো তথ্য প্রযুক্তির এই সলিউশন ভিত্তিক ব্যবহার আমার মনে হয় আমাদের বর্তমান ক্যাপাসিটিটা অনেক দূর বাড়িয়ে দিতে পারে এবং আমাদের যে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়াতে পারে। আমরা দেখেন আমাদের এখন উচ্চতর আদালত এবং নিম্ন আদালত পর্যন্ত আমাদের ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে। আমরা কি কখনো চিন্তা করেছি এটা হতে পারে, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে? জি, এটাই হলো বাস্তবতা, এবং এই বাস্তবতাকে কাজে লাগিয়ে সামনে আমাদের লাগিয়ে আমাদেরকে আগাতে হবে। জি, আপনার কাছে আমরা আসবো ডাক্তার মোস্তাক হোসেন। কোভিড এর নমুনা পরীক্ষার সময় কমিয়ে আনতে এবং আরো বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনতে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা ও সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? যেখানে একদম শুরু থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে
টেস্ট, সেখানে আমরা কিন্তু একটা দীর্ঘ সময় আইডিসিআর এর কাছে আটকে থাকতে দেখেছি, এবং অনেক পরে হলেও সেগুলোকে ছড়ানো হয়েছে। কিন্তু যেখানে অন্যান্য দেশে আমরা দেখছি যে বুথ করে করে টেস্ট নেওয়ার ব্যবস্থা করছে, আমাদের এখানে এখনো সেটা অপ্রতুল। এবং আমাদের প্রথম আলোচনাতেই যে ব্যাপারটি আসলো, যে আসলে হাজার লক্ষানে লোক জড়ো হচ্ছে, এবং সেখানেও কিন্তু একজন করোনা পজিটিভ থাকলে তার মাধ্যমে সবাই পজিটিভ হবে, সেই রিস্কটাও দারুণভাবে তৈরি হচ্ছে। আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের টেস্টের সক্ষমতা বাড়াবার জন্য যেটা সরাসরি প্রযুক্তি, যে ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো, কিন্তু এর চাইতে আমাদের দক্ষ ম্যান পাওয়ার বৃদ্ধি করাটা খুবই জরুরি। যারা স্যাম্পল সংগ্রহ করবেন এবং ল্যাবরেটরিতে কাজ করবেন, মেডিকেল টেকনোলজিস্টের মারাত্মক অভাব। এই কাজগুলো অন্যকে দিয়ে স্বল্প প্রশিক্ষণ দিয়ে করা খুবই দুরূহ। কাজেই এখানে তথ্য প্রযুক্তির বিষয়টা হচ্ছে যে আমরা হাজার হাজার নমুনা পরীক্ষা করে যাদের কাছ থেকে নমুনা আনা হচ্ছে তাদেরকে দ্রুত খবরটা পৌঁছে দেওয়ার জন্য অটোমেটিক ডিজিটাল ডেটা এন্ট্রি একটা প্ল্যাটফর্ম যদি আমরা ব্যবহার করতে পারি, যখনই ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে রোগী শনাক্ত হলো এবং প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি সেটাকে স্বাক্ষর করলেন, সেটা যেন স্বয়ংক্রিয়ভাবে রোগীর মোবাইল মেসেজে চলে যায় বা ইমেল থাকলে ইমেলে চলে যায়, সেখানে কিন্তু প্রযুক্তি ব্যবহারের বিষয় আছে। তো সেটা তো নিশ্চয়ই যে অনেক সময় পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়, সেখানে প্রযুক্তির বিষয় আছে। আর সংগ্রহ করার বিষয়ে আমাদের দক্ষতা বাড়াতে হবে এবং দক্ষ জনশক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে, দক্ষ জনশক্তিকে রিক্রুট করতে হবে এবং মাঝে মাঝে সেটা মনিটর করতে হবে তারা ঠিকভাবে সেই নমুনা সংগ্রহ করছে কিনা, ল্যাবরেটরিতে সে ট্রান্সপোর্টটা ঠিকমতো হচ্ছে কিনা, এবং ল্যাবরেটরিতে নমুনা প্রসেস করার বিষয়টি হচ্ছে কিনা, এবং ল্যাবরেটরিতে এবং নমুনা সংগ্রহের সময় তারা বায়ো সেফটি এবং বায়ো সিকিউরিটি এইটা তারা রক্ষা করছে কিনা। কারণ এখানেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে, যদিও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের তুলনায় নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করছেন এদের সংক্রমিত হওয়ার হার অনেক কম। তারপরে আমরা ডাক্তার মোস্তাক হোসেন, আপনি যা বলছেন যথার্থই, যে এখানে অনেকগুলো সেন্সিটিভ ধাপ আছে, এই যে ধাপগুলো একটি শৃঙ্খলের মাধ্যমে একটি অত্যন্ত ডিসিপ্লিন ভাবে এই চেইনটাকে সম্পূর্ণ ফুলফিল করতে হবে। এবং তারপর আপনি যে জিনিসটা খুব প্রয়োজন, যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে যেন সেই ডাটাবেসের মাধ্যমে সেটা যেন আমরা ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি যে আপনার পজিটিভ এসছে অথবা নেগেটিভ হয়েছে, যেটা নিয়ে উনি পরবর্তী ধাপের চিকিৎসাটা নিতে পারেন। কিন্তু আমরা কিন্তু ওয়ানের ঘটনার পর 3 মাস সময় পেয়েছি, এবং টেকনোলগ কিংবা টেকনিশিয়ান ছাড়া এই কাজটি করা সম্ভব নয়। শুধু পিসিআর মেশিনে আনলেই এটা হবে না, এটা তো আমরা সবাই জানতাম, কিন্তু সে কাজটি আমরা এই 3 মাসেও সেই টেকনোলগ তৈরি করার ব্যবস্থা নিতে পারলাম না কেন? এখন কিন্তু এই কথাটি দারুণ ভাবে আসছে, প্রচুর ভুলভাল হচ্ছে, এবং প্রতি মুহূর্তে এই লোকবলের সংকটের কথাটা প্রতিমান হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টি কিন্তু একটা মামলাকে কেন্দ্র করে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগটা অনেকদিন আটকে ছিল, এখনো কিন্তু জট ছাড়ায়নি। আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী তাদের নিয়োগের বিষয়ে যখনই তাদের কাছে ফাইল প্রস্তুত করা হয়েছে খুব দ্রুত অনুমোদন দিয়েছেন, কিন্তু এখনো সেটা বাস্তবায়িত হচ্ছে না। এই বিষয়টি প্রস্তুতির চাইতেও এখানে পদ্ধতিগত একটা জট রয়ে গেছে, অবস্থা রয়ে গেছে। সেটা কিন্তু বারবার যারা মেডিকেল কিন্তু কোভিড কে মাথায় রেখেও, এই সুপার স্প্রেডার কে মাথায় রেখেও সেই আমলাতান্ত্রিক জটকে নিরসন করা সম্ভব হলো না। আমলাতান্ত্রিক এবং আইনি জটিলতা, এখানে শুধুমাত্র আমলাতন্ত্রকে দোষ দিয়ে লাভ হবে না, যে আইনি জটিলতা রয়েছে। আমি জানি না ঠিক আইনি জটিলতার প্রকৃতিটা কি, সেটা কি এতই কঠিন যে সেটাকে আমরা মোকাবেলা করতে পারলাম না। আমাদের আরো মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান দরকার, সেটা কিন্তু আমাদেরকে এখনো দ্রুত তাদেরকে নিয়োগ করা এবং কাজে লাগানোর সুযোগটা রয়েছে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো অধ্যাপক বেনজির আহমেদ। কোভিড মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সেবা খাতের সহায়ক হিসেবে প্রযুক্তির ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন, কিংবা আপনারা কিভাবে দেখছেন? না, প্রযুক্তির ব্যবহার তো সুযোগ ছিল, বরঞ্চ আমি একটু আশাহত হয়েছি। আমাদের যে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আমরা এতদিন বলে আসছি, এবং আমি জানি হেলথেও অনেকেই প্রযুক্তি নিয়ে কাজ করেন, কিন্তু আমরা সত্যিকার অর্থে এই মুহূর্তে যদি প্রযুক্তির ব্যবহারের দিকটা দেখি, খুব একটা কিন্তু আমরা দেখছি না। এইটা আমাকে কিছুটা আশাহত করেছে।
এখানে নানাভাবেই প্রযুক্তির ব্যবহার করা যেত এবং সেটা আমাদের হেল্পফুলও হতে পারত। তো সেইটা হলো না কেন আমি জানি না। এটা হতে পারে দুটো কারণ। একটা হলো আমাদের যারা এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন হেলথে, তারা এখনো এত প্রিপেয়ার্ড না। এখানে হয়তো বা ছোট স্কেলে আছে। আমি কিছুদিন যারা এই ধরনের হেলথের নানা ধরনের প্রযুক্তি তৈরি করছেন তাদের সঙ্গে মাঝে মাঝে বসছি নানা ইস্যুতে। তো তখন তাদেরকে মনে হয়েছে যে ছোট স্কেল তারা চিন্তা করেন, একটা হাসপাতাল বা একটা এইরকম, কিন্তু একটা বড় স্কেলে চিন্তা এরকম দেখিনি বা তাদের প্রিপারেশনটা। এক, 2 নম্বর হলো যেটা গ্রহণ করার যে অবস্থাটা, যে এটাকে যে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে বা সরকার থেকে গ্রহণ করব, সেখানেও কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। দ্বিধাদ্বন্দ্ব 2-1টা কারণে। একটা হলো আসলে ওটা কাজ করবে কিনা, এর মানে স্বার্থটা কার কিরকম, ইন্টারেস্টটা, এবং সেই ইন্টারেস্টটা উইন উইন একটা সিচুয়েশন আসে কিনা, আমাদের যে পিপিআর আছে সেটার মাধ্যমে এটাকে গ্রহণ করা, এই ব্যাপারগুলোর কারণে আসলে আমরা খুব একটা এটার প্রয়োগও দেখলাম না এবং সেটা থেকে যে বেনিফিট পাওয়া সেটাও আমরা দেখিনি। এখানে সুযোগ আছে, নানাভাবেই সুযোগ আছে। যেমন ধরুন আমরা যদি ম্যাপিং এর কথা চিন্তা করি, যেটা এখন রেড, ইয়েলো এবং গ্রিন জোনের কথা চিন্তা করা হচ্ছে, এখানে যদি খুব পিন পয়েন্ট করে আমরা জিও লোকেশন দিয়ে এই রোগীগুলোকে পিন পয়েন্ট করতে পারতাম, তাহলে কিন্তু এখন আমরা সেটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারতাম। তো সেটা একটা হতে পারত। কিংবা ধরেন শুনছি যে একটা ট্র্যাকার এখন ব্যবহার করা হবে, তো সেটাও ভালো, সেটা হয়তো বা আগেও চিন্তা করা যেতে পারত। তো আসলে এরকম আরো অনেক ক্ষেত্র আছে, যেটা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বললেন, যে আমরা ধরেন আমাদের হেলথে সবচেয়ে একটা বড় সমস্যা হলো ম্যানেজমেন্টের সমস্যা। আমরা এই ম্যানেজমেন্টের সমস্যাটাকে যদি একটু উতরাতে চাই, তাহলে সেখানে কিন্তু এই আমাদের ব্যবহারটা, টেকনোলজির ব্যবহারটা খুবই জরুরি ছিল। আমি একটা নিয়ে কাজ করছিলাম যে হেলথ ম্যানেজমেন্টে, যে আমাদের চিকিৎসক থেকে শুরু করে অন্য সব স্বাস্থ্য কর্মীদের তাদের যে নানা ধরনের অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো এই আইসিটির মাধ্যমে ম্যানেজ করা, যাতে করে কোনো পেপার লাগে না, পেপারলেস, এবং এটা যাতে দুর্নীতিমুক্ত হয় এবং খুব ভালো যেন ম্যানেজ করা যায়, যে আমরা আগে থেকে এটা প্ল্যানিং করতে পারি, কোথায় ঘাটতি আছে কোথায় ঘাটতি নেই, এই সবগুলো ব্যাপারের মধ্যে আনা যায়। তো হেলথে অনেক ব্যবহার হয়েছে, এটাও সত্য, কিন্তু এই সময়ে সেগুলোর আরো যদি ব্যবহার করা যেত, সেই ক্ষেত্রে আইসিইউ এর কথা যেটা বললেন, আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট খুবই কম। তো এই সামান্য গুটিকতক যারা আছেন তাদেরকে আমরা হয়তো এরকম কোনো আমরা হেলথ দিয়ে কাজে লাগাতে পারতাম। আমাদের সিনিয়র যারা ফিজিশিয়ান আছেন খুব ভালো, তাদেরকে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। তাদের একটা বয়সের কারণে, অনেকে তারা রিটায়ার্ড করেছে, তাদের বয়স একটু বেশি, তারা অনেকে রিটায়ার করার ফলে স্বাস্থ্য বিভাগে নেই। কিন্তু আমরা যদি ধরেন যে কোভিড হাসপাতালগুলো আছে সেখানে যদি ব্যবস্থাপনাটাকে আরো ভালো করতে চাইতাম, তাহলে আমরা এই সিনিয়র ফিজিশিয়ানদেরকে কিন্তু আমরা টেলিমেডিসিন প্লাস, যেটা আশরাফুল সাহেব বললেন, সেই ধরনের কোনো কিছু দিয়ে যদি যুক্ত করতাম, তাহলে আমার ধারণা ম্যানেজমেন্টের জায়গাটা আরো ইমপ্রুভ করতে পারতো এবং তাদের যে টেকনোলজিটা, তাদের যে এক্সপার্টাইজটা, এটা ট্রান্সফার হওয়ার একটা সুযোগ ছিল। এরকম অনেকগুলো আসলে ফিল্ড আছে, অনেক আমরা যদি চিন্তা করি, সেই জায়গাগুলো আমাদের এবারে উচিত ছিল কাজে লাগানো। কিংবা ধরেন অনেকখানে রোবট ব্যবহার করছে, এই আমাদের যেখানে হেলথ কেয়ার গিভাররা এত আক্রান্ত হচ্ছে, সেখানে যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা এই ধরনের রোবট ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের রোগীদের সাথে যদি কন্ট্যাক্টটা কমে আসতো, সিম্পল কিছু রোবটও হতে পারতো, অন্তত সবগুলো কাজ না হোক, অন্তত কিছু কিছু, সেগুলোও আমাদের কিন্তু ব্যবহারের সুযোগ ছিল। সব মিলিয়ে আমি এইটুকুই বলতে চাই যে আমাদের কোভিড নিয়ন্ত্রণে আইটির যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের আমি সেটাতে এখনো প্রয়োগটা দেখিনি। ভাই আমাকে 1 মিনিট দিবেন, 1 মিনিট দিবেন, একটু কথা ছিল। আচ্ছা, ডাব্লিউএইচওর দুইটাই নির্দেশনা ছিল। একটা ছিল যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, ডেটা ফর ডিসিশন মেকিং বলেছে ওরা, যেটি বাংলাদেশে ফলো করার সুযোগই নেই, কারণ ডেটা অ্যাভেলেবল না। তো ডেটা তৈরি করার জন্য ওরা ডিজিটাল হেলথ স্ট্র্যাটেজি একটা ফ্রেমওয়ার্ক করে দিয়েছে,
এবং বাংলাদেশে সেই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে WHO ঢাকা অফিসের সহযোগিতায় সেখানে আমরা অনেকে ইনভলভ ছিলাম। এক্সেলেন্ট একটা ড্রাফট তৈরি হচ্ছে, আজকে প্রায় 5-6 মাস ধরে সেটা হেলথ মিনিস্ট্রিতে ঘুমাচ্ছে। সেটা নিয়ে কোনো কতদিন ধরে পড়ে আছে? প্রায় 4-5 মাস, কারণ এটা তো শেয়ার করতে হবে, স্টেক হোল্ডার কনসালটেশন করতে হবে, এই কাজগুলো হেলথ মিনিস্ট্রি আর করে নাই, সেখানে পড়ে আছে এটা। কিন্তু এক্সেলেন্ট একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া হয়েছিল বাংলাদেশের। আমাদের দুর্ভাগ্য সেটাই যে অনেক ভালো ভালো কাজ, অনেক ভালো ভালো জিনিস সেগুলো ফাইল বন্দি হয়ে পড়ে থাকে। আসলে সেই চ্যালেঞ্জ গুলোও আমাদের রয়েছে। অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, সরকারি হাসপাতালগুলোর প্রযুক্তিগত উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে কিংবা নেওয়া প্রয়োজন, এবং আদৌ তারা কি কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ। ইতিমধ্যে আসলে ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে তো? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি জাস্ট ইতিমধ্যে আসলে অধ্যাপক বেনজির আহমেদ উনি আসলে কয়েকটা জায়গায় উল্লেখ করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় সার্বিকভাবে যেখানে মানে আমাদের ডিজিটালাইজেশনের স্কোপ ছিল, যেগুলো আমরা মিস করেছি, উনি কিছু কিছু জায়গায় স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। আমি শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা হাসপাতাল আছে, আমি সেই হাসপাতালে ইতিমধ্যে যে কিছু কাজ করা হয়েছে আমি শুধু 2-1 সেকেন্ডের মধ্যে বলে ফেলি। সেটা হচ্ছে একটা উল্লেখ করেছেন জনাব আশরাফ, যে আমাদের ফিভার ক্লিনিক, যেখানে সবচেয়ে বেশি ভোর রাত 4টার সময় মানুষ লাইন দিচ্ছিল, তারা এখন প্রত্যেকে এসে 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢুকে যায় ভেতরে এবং তারপরে ফিভার ক্লিনিক এবং পরীক্ষা করে চলে যেতে পারেন। সো যে সকালবেলা প্রায় 900-800 লোকের ক্রাউড হতো, লাইন চলে যেত কাটাবন, সেটা এখন মাত্র 40 জনের একটা লাইন, এবং সেটা আমরা নিজেরা একটা সলিউশন করেছি। আর সেকেন্ডলি রিপোর্ট, আমরা বলছি যে রিপোর্ট জেনারেশন, বিএসএমএমইউ রিপোর্ট রাত্রে 10টা থেকে 11টার মধ্যে প্রত্যেকে রিপোর্ট পেয়ে যায়। সে 300 থেকে 400 জন যতজনই টেস্ট করা হোক প্রতিদিন, এটা প্রত্যেকে রিপোর্টটা পায়। এবং এটা সিনক্রোনাইজ, যে কথাগুলো বলছিলেন মুস্তাফা ভাই এবং বেনজির ভাই, ওই জিনিসগুলো আমরা অলরেডি ইন প্লেস আমরা করতে পেরেছি। আমরা 3টা লেয়ারে আমাদের টেলিমেডিসিন বলছি, টেলিমেডিসিন প্লাস বলতেছি, দ্যাটস ফার ফ্রম দ্যাট। আমাদের কাছে 3টা টায়ার্ড একটা টেলিমেডিসিন সার্ভিস আছে, যেখানে একটা ভার্চুয়াল আউটডোর লেভেল 1 বলতেছি, আমাদের রেসিডেন্টরা তারা রেফার করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কনসালটেন্টদের কাছে, এন্ড দেন সেটা রেফার হয় 2 থেকে 3 দিন পরে উইথ ইনভেস্টিগেশন প্রফেসরদের কাছে। সেটা একটা টায়ার রেফারেল সিস্টেম, যেটা ভার্চুয়ালি একটা রেফারেল সিস্টেম, এটা এক্সিস্ট করে। এবং ইন অ্যাডিশন আপনার আরটিভির মাধ্যমে আমরা ইন অ্যাডিশন টু দ্যাট সার্ভিস আমরা আবার ডিরেক্টলি মানুষকে রিচ করি। মানে একটা হচ্ছে আমরা প্রতিদিন মানে হাজার হাজার লোককে ফিল্টার অবস্থায় ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল রিচ করি, এন্ড তারপরে আমরা ডিরেক্টলি মানুষকে রিচ করি। সো আমরা মনে করি বাংলাদেশের সরকারি হাসপাতাল, আমাদের তো যদিও এটা একটা ছাত্র শাসনের কারণে যে কথাগুলো আমরা বলছেন, কিছু আমাদের স্বাধীনতা আছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কিন্তু তারপরও একটা রিয়ালিটি হচ্ছে যে এই লিমিটেশনের মধ্যে একটা হাসপাতাল ট্রান্সফর্ম করে ফেলা সম্ভব পেপারলেসে প্রায়। এটা পুরোপুরি ডিজিটালাইজ না করলেও 80-90% ডিজিটালাইজ করা সম্ভব। আমাদের অল ল্যাব সার্ভিসেস কিন্তু অলরেডি সিনক্রোনাইজ, মানে মেশিন থেকে ডিরেক্টলি মেশিনের রেজাল্টটা ডিরেক্টলি ডিজিটালাইজ হয়, এবং আমরা এটার সঙ্গে লিঙ্ক করে দিলে ক্যান বি সেন্ড টু ডিরেক্টলি আইদার SMS অর ইমেইল। সো এটাকে আমরা বলছি যে সরকারি হাসপাতালগুলোকে টায়ার বেস, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার এবং টারশিয়ারি কেয়ার হসপিটালে কোনটাতে কোন এক্সটেন্টে করা হবে এই ডিসিশনটা সরকারকে নিতে হবে, যে ওরা কত লেভেলে ওনারা অটোমেশন চান। এখন আমরা যেটা বলছি বারবার যে আমাদের ক্রাইসিসটা হচ্ছে টারশিয়ারি লেভেলে বেশি। আমরা মনে করছি বিশেষজ্ঞের অভাব আছে, তাহলে বিশেষজ্ঞকে কানেক্ট করতে হবে, বিশেষজ্ঞের সেবাগুলোকে অ্যাভেলেবল করতে হবে টু দ্য হোল পপুলেশন। বিশেষজ্ঞের যদি টারশিয়ারি লেভেল হসপিটালগুলোতে আমরা দেখি ক্রাউড, যেটা বারবার বলছি, আগামী 2 থেকে 3 বছর যতক্ষণ ভ্যাকসিন আমাদের সমস্ত পৃথিবীর 400 কোটি মানুষকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আউটডোরের অবস্থা এরকম রাখা যাবে না। মানে এইভাবে হাজার হাজার লোক আউটডোর আনা যাবে না। তাহলে পরে কি করতে হবে? এটাকে একটা ফিল্টার রাখতে হবে, যে ফিল্টারের মধ্যে ভার্চুয়ালি আমরা 80-90% পেশেন্টকে, যাদের ফিজিক্যাল এক্সামিনেশন লাগবে না, তাদেরকে আগেই সার্ভিসটা ডেলিভার করে শুধুমাত্র ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য হাসপাতালে আসতে হবে। এই জায়গায় যদি যেতে হয়, যেটা ওনারা বলছেন যে ভার্চুয়াল আউটডোর এবং টেলিমেডিসিন ফ্রেন্ডলি ইকুইপমেন্ট লাগবে, স্ট্যাটিস্টিক এমন হতে হবে যেটা 200 কিলোমিটার দূরে লাগালেও আমি এখানে শুনতে পাই। বিপি মেশিনটা তেমন হতে হবে, বা থার্মোমিটারটা, প্রতিটা ডিভাইস গুলোকে আসলে ডেভেলপ করতে হবে। আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা হতে হবে বড় হাসপাতালকে কিভাবে পপুলেশনের সঙ্গে, এখন যেরকম আপনারা দেখছেন পালস অক্সিমিটার মানুষের ঘরে ঘরে চলে গেল। সো ডিভাইসকে এত ইজি এবং টেলিমেডিসিন ফ্রেন্ডলি করে ফেলতে হবে, যেন গভর্নমেন্টের হসপিটাল গুলো মানুষের ডোরস্টেপে চলে যেতে পারে, কানেক্টেড হয়ে যেতে পারে। সো একটা হচ্ছে কানেক্টিভিটি, ডেভেলপমেন্ট অফ দ্য ডিভাইস এবং ম্যান পাওয়ারকে
ডিভাইস গুলো ব্যবহার করতে শেখানো। সো প্ল্যানিং এর গভর্নমেন্ট হসপিটালের প্ল্যানিং এর ক্ষেত্রে এগুলো হচ্ছে মূল ফিচার। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের এক্সিস্টিং হসপিটালে যেটা বলছে রোবোটিক্স, রোবট মুভ করতে পারে না। আমি কিন্তু চেষ্টা করেছি আমাদের হসপিটালে রোবোটিক্স ইমপ্লিমেন্ট করা। আমাদের হসপিটাল ডিজাইন এমন যেখানে রোবটকে মুভ করানো ডিফিকাল্ট, মানে আমরা যদি টেপ দিয়ে মুভ করা এটা কঠিন। সো হসপিটালগুলোকে রিস্ট্রাকচার করতে হবে, আর নতুন হসপিটালের সময় ডিজাইনের ফাইনাল রাখতে হবে প্রথম থেকে, যেটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রেন্ডলি হতে হবে। যে কোনো ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে এগুলো শর্ত দিয়ে দিতে হবে যে এই ইকুইপমেন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনকর্পোরেশন অপরচুনিটি না থাকলে এই ডিভাইস কেনা যাবে না। আপনি সিটি স্ক্যান কিনতে হলে আপনারা বলবেন যে প্যাক্সের সিটি এমআরআই করতে হলে পরে প্যাক্সের সঙ্গে সিনক্রোনাইজ ভাবে করতে হবে, এবং মনিটর গুলো প্যাক্সের সঙ্গে যায় এরকম মনিটর কিনতে হবে। মানে বলছি যে ফুল প্রকিউরমেন্ট, প্ল্যানিং, বিল্ডিং ডিজাইন পুরো জিনিসটাকে রিনোভেট করতে পারতে হবে, যেন আমরা আসলে আমাদের সমস্ত লিমিটেশনকে এই টেকনোলজি দিয়ে কোভিড আমাদের জন্য একটা আমাদের অপরচুনিটি হিসেবে। ধন্যবাদ ডক্টর সাইদুর রহমান, আপনি অনেক মূল্যবান কিছু পরামর্শ রেখেছেন। জনাব এম শামীম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা সাধারণত নতুন প্রযুক্তি ব্যবহার করে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে থাকতে দেখছি। বর্তমান মহামারী মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলো কি এই ধারা অব্যাহত রাখতে পেরেছে? এই মাত্র অধ্যাপক ডক্টর সাইদুর রহমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা উনি বললেন, উনি প্রযুক্তির কথা বললেন, এবং রোবটের যে ব্যবহার এই ক্ষেত্রে, বিশেষ করে এই সুপার স্প্রেডারের ক্ষেত্রে, সে কথাগুলো উনি যথার্থভাবে উনি আলোচনা করেছেন। আপনি আপনার বিশ্লেষণ দিয়ে কি বলবেন? আচ্ছা, আমি বলি, প্রাইভেট হসপিটাল গুলোকে কিন্তু আমাদের ধরেন ইনভলভমেন্টটা অনেক পরে হয়েছে। আমাদের টেস্ট করার দিল হলো 28 মার্চ, আর ভর্তি আমরা শুরু করলাম 1 জুন। তো প্রাইভেট হসপিটালের জন্য যেটা হলো কি, আমাদের ইনভলভমেন্টটা যদি 3 মাস আগে হতো তাহলে কিন্তু কোভিড পেশেন্ট গুলোকে আরো ভালোভাবে আমরা মোকাবেলা করতে পারতাম। স্টিল আমরা যা করতেছি বলি, যেমন ধরুন টেলিমেডিসিন, আমাদের সিনিয়র ডাক্তাররা কিন্তু 80% আসে না। তো না আসাতে আমাদের পুরানো রুগী আছে, তো ডেইলি আমরা ধরুন 400-500 টেলিমেডিসিন করি। সেকেন্ড যেটা করি, আমরা মেইল অথবা ধরেন টেলিফোনে SMS করে আমরা রিপোর্ট গুলো পৌঁছায় দিই। আমাদের কল সেন্টারটা খুব ভালো কাজ করতেছে। কল সেন্টারের মাধ্যমে ধরেন রুগীদের অ্যাপয়েন্টমেন্ট করা, রুগীদের সঙ্গে কথা বলা, ওষুধ পৌঁছানো, তারপর ধরেন স্যাম্পল আনা, এগুলো ভালো হচ্ছে। তারপর বললো আমাদের ফেসবুকেও কিন্তু আমাদের কমিউনিকেশনটা ভালো হচ্ছে, আমরা ইনফরমেশন দিচ্ছি, আমাদের একটা মার্কেটিং করতেছি, এগুলো শুরু হচ্ছে ধরেন 1 জুন থেকে। আরেকটা বলবো যে আমাদের কিন্তু ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড কিপিং অলরেডি আছে। সারা বাংলাদেশে আমাদের প্রায় 10,000 আউটডোর পেশেন্ট ডেইলি হয়, যেটা এখন কমে 2,000 হয়ে গেছে। বাট এই পেশেন্ট গুলোর ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকাতে আমরা তাদের সঙ্গে এখন যোগাযোগ করতে পারতেছি বাই মেইল বা ধরেন ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, আমরা আরেকটা যেটা করতেছি, ধরেন আমাদের স্টেট ইউনিভার্সিটি, আমাদের স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স প্লাস ব্রাউন ইউনিভার্সিটির সঙ্গে আমাদের কতগুলো টেকনিক্যাল ওরা ট্রেনিং দিচ্ছে, আমাদের লোকগুলোকে আপডেটেড করতেছে, এবং কোভিড নিয়ে যত রকম ইনফরমেশন সারা পৃথিবীতে হচ্ছে আমরা কিন্তু এগুলো এভরিডে কালেক্ট করতেছি, এবং আমাদের লোকগুলোকে আমরা কন্টিনিউয়াস ট্রেনিং দিচ্ছি। আরেকটা জিনিস বলি, ধরেন আমাদের এখানে ধরেন 600 সিনিয়র কনসালটেন্ট কাজ করে, এর মধ্যে সারা বাংলাদেশে ধরেন 500 জন কিন্তু এখন আর প্র্যাকটিস করে না। এদের মধ্যে ধরেন 40-50 জন ডাক্তার খুব রিচ, লাইক আলী হোসেন, FM সিদ্দিকী, খাজা নাজিমউদ্দিন, এরা, তারপর রিদওয়ানুর রহমান, এরকম 10-15 জন সিনিয়র ডাক্তারদের আমাদের একটা কোভিড গ্রুপ আছে। ওরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের ইনফরমেশন দেখতেছে, আমাদের কাজ দেখতেছে, আমাদের যেসব প্রবলেম গুলো হয় ওদেরকে আমরা জানাচ্ছি, এবং এভরিডে ওরা কতগুলো আমাদেরকে সাজেশন দিচ্ছে। আরেকটা জিনিস আমি বলি, ধরেন এই আইটি এই ঘটনাগুলো তো ধরেন হুট করে হবে না, এটা আমাদের জন্য একটু সময় লাগবে, কিন্তু আমরা যাতে কতগুলো কাজ না করি, যেমন কাজ কি, যেমন খুব তাড়াতাড়ি মেকশিফট ধুমধাম এটা করলাম ওইটা করলাম, যেটার জন্য 5 জন পেশেন্ট মারা গেল, হঠাৎ করে একটা ছাউনি করে ফেললো, এটা আমি ওনাদের বদনাম করতেছি না, দিস ইজ ফর আওয়ার ইনফরমেশন অলসো। হঠাৎ করে কিন্তু কোনো কিছু শিফট হবে না, যেমন রোবট বাংলাদেশে হবে না, এটা আই ক্যান গ্যারেন্টি ইউ। আমাদের জন্য কি করতে হবে, যেমন ধরুন আমি ডাক্তার, আমি জানি 90% পেশেন্ট শুড বি টাচড অন ফার্স্ট এক্সামিনেশন। একটা বাচ্চা মাথা ধরেন বেড থেকে পড়ে গেল, আপনি কখনো তাকে সাপোর্ট করতে পারেন, হ্যাঁ ওর বমি হলো কিনা, ওর জ্বর আছে কিনা, ও ঘুমিয়ে পড়লো কিনা, কিন্তু আপনি কখনো তাকে কিন্তু কভার করতে পারবেন না।
তো এই কোভিড এর ঘটনাটা ধরেন আমাদেরকে 5-6 মাস 8 মাস 1 বছর হয়তো ডিস্ট্যান্ট কিছু আমরা চিকিৎসা দিব, বাট পেশেন্ট শুড বি সিন বাই দি ডক্টরস। এতে কিন্তু কোনো রকম কোনো মানে ঘাটতি করা যাবে না। রুগীদেরকে আমরা টেলিমেডিসিন দিয়ে, টেলিমেডিসিন উইল বি এ পার্ট, টেলিমেডিসিন উইল বি এ সেকেন্ড অপশন। রুগী ডাক্তারদের দেখতে হবে, নাইলে কিন্তু আপনি চিকিৎসা পাবেন না। আর লাস্টলি আমি বলি, যে কথাটা বলবো, আমি এতক্ষণ যা বললাম যে প্রাইভেট হসপিটাল কি করতেছে, উই আর ডুইং গুড। আমি আপনাকে বলি, যেমন বেডের কথা আসছে, আইসিইউর কথা আসছে, দেখেন আমাদের 90,000 প্রাইভেট বেড আছে। আমাদের হাসপাতালে ধরেন 300। আমরা যতদিন কোভিড নিই নাই আমাদের রুগী ছিল 50টা, আজকে আমাদের 140টা পেশেন্ট, মানে 90টা পেশেন্ট কোভিড পেশেন্ট। তার মানে কি? তার মানে হলো সারা বাংলাদেশে প্রাইভেট হসপিটালগুলোকে যদি সাপোর্ট করা হয়, তাদেরকে যদি আমার একই পক্ষে আনা হয়, আপনি 30, 40, 50,000 আপনি বেড উইদিন 15 ডেজ আপনি পেয়ে যাবেন। আইসিইউর কথা আপনাদের গভর্নমেন্ট আছে 350, প্রাইভেটলি আছে 1200, আমাদের হসপিটালে আছে 100 আইসিইউ বেড আছে। আমাদের সিসিইউ আইসিইউ মিলে সবগুলো কিন্তু আমরা কোভিড এর জন্য ব্যবহার করতে পারি। আমাদের এখানে প্রায় 70 থেকে 80 জন আইসিইউ স্পেশালিস্ট আছে যারা কাজ করতে পারে। তো এখানে একটা সমস্যা আমি আপনাকে বলি, কথাগুলো কিন্তু শুনবেন দয়া করে। সিনিয়র ডাক্তার যারা 50-এর উপর বয়স হয়ে গেছে, হ্যাঁ, 24 জন তো মারা গেল, তো ন্যাচারালি আমরা সিনিয়র ডাক্তারদেরকে প্রেস করতে পারতেছি না, ওরা আসতেছে না। ধরেন একটা ডাক্তার বরেন চক্রবর্তী, এফএমসি, আলী হোসেন, এরা যদি মরে যায়, দেশের একটা কিন্তু ম্যাসিভ লস হয়ে যাবে। আমাদের 30 to 45 এইজের ডাক্তারগুলোকে এখন ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে। বাংলাদেশের লোক তাদেরকে চিনবে। এখন এই যে কোভিড তো 100 বছরে একবার আসে, সোয়াইন ফ্লু 100 বছরে একবার আসে, এখন হুট করে আমরা অনেক কিছু পারবো না। কিন্তু এই কোভিড আমাদের জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসছে, যেমন আইটির কথা বলতেছেন, ইএমআর কথা বলতেছেন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড কিপিং এর কথা বলতেছেন। ইয়েস, দিস উইল হেল্প আস আফটার 1 year and now to manage this crisis, but to see the patient ফ্রন্ট লাইন, সামনে বসে দেখা, দ্যাট শুড বি দ্য অপশন। আর পাশাপাশি শেষ কথা আমি বলি, যেমন ধরেন আমরা কিন্তু আসলে আইটিতে অনেক পিছিয়ে আছে। আমি গত 30 বছর ধরে, যেদিন থেকে আমি ল্যাবেট শুরু করেছি, একটা ভালো ইএমআর, একটা ভালো বিগ ডাটা, একটা পেশেন্ট রেকর্ড কিপিং, যেমন আমাদের কিন্তু এখন রিপোর্ট গুলো কিন্তু আমরা ক্লাউডে রাখি, কিন্তু এমন গ্রুপ কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। এটা আমি বলতে চাই, আপনারা যদি কেউ আমাকে হেল্প করতে পারেন করেন। আমাদের প্রত্যেক দিন 10,000 আউটডোর পেশেন্ট হয়। এই পেশেন্ট গুলোকে যদি আমরা একটা বিগ ডাটার মধ্যে রেখে তাদেরকে যদি মনিটর করতে পারি, তাদের প্রাইমারি হেলথটা যদি আমরা অন মেইল দিতে পারি, টেলিফোনে দিতে পারি, তাদের অ্যাপয়েন্টমেন্টটা যদি আমরা করে দিতে পারি, রিপোর্ট দেখানোর সময় যদি ওরা না আসতে পারে, এই সার্ভিসটা খালি মুখে বললে হবে না। আই হ্যাভ ট্রাইড উইথ 10 to 20 companies, but everyone failed. I got only 10 to 20% support. আপনারা আসেন, ভালো একটা আইটি সাপোর্ট করেন। বাংলাদেশে হেলথ সার্ভিসের জন্য একটা গুড আইটি কোম্পানি, যারা আমাদের টোটাল সেকেন্ড গ্রুপ হিসাবে অ্যামাজনের মতো, উবারের মতো, এয়ারবিএনবির মতো। আমার 20 লক্ষ পেশেন্ট আছে, আপনার 20 লক্ষ পেশেন্টের ডাটা নিয়ে যান, নিয়ে আমাকে সেকেন্ড সাপোর্ট দেন। দে উইল বি দ্য ব্রেড এন্ড বাটার ফর আওয়ার ফিউচার। লাস্টলি আমি যেটা বলবো, যে প্রাইভেট হসপিটালকে আপনাদের গুড হিউমারে নিয়ে আসেন, আমাদেরকে আপনাদের সঙ্গে নেন। খালি বাণিজ্য আমরা করি না, আমরা সার্ভিসও দিচ্ছি, এবং সাস্টেইনেবিলিটি আমাদের দরকার। এখন শুধু আমরা বেঁচে থাকতে চাই, ভবিষ্যতে আমরা ব্যবসা করব। এবং আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে, শেষ কথা, বাংলাদেশের মানুষের সঙ্গে আছি, এবং আমি বিশ্বাস করি প্রাইভেট হসপিটাল গুলো সরকারি হাসপাতালের সঙ্গে মিলে এই কোভিড আমরা মোকাবেলা করতে পারবো। আপনারা ভয় পাবেন না। ডেথ রেট ইজ, আপনার মতো সকল প্রাইভেট হাসপাতাল যদি, আপনার মতো সকল 50টা প্রাইভেট হাসপাতাল যদি এগিয়ে আসতো, তো নিশ্চয়ই কোভিড মোকাবেলা বাংলাদেশ করতে পারবে। আমরা ভর্তি করেছি, আল্লাহর রহমতে গত 10 দিনে একটা পেশেন্টও মারা যায়নি। আমাদের একজন ডাক্তার মারা গিয়েছে, ও প্রায় 20 দিন আগে অন্য একটা হাসপাতালে ভর্তি ছিল। আমরা খুব দুঃখিত তার জন্য। ডেথ রেটটা যদি কমায় আনতে পারি, আমরা বলবো যে উই হ্যাভ সাকসিডেড দিস ক্রাইসিস। থ্যাংক ইউ অল। জি, ধন্যবাদ প্রীতি চক্রবর্তী। একটি বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান হিসেবে স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আপনার অভিমত কি, এবং আপনার প্রতিষ্ঠান এক্ষেত্রে কেন উদ্যোগ বা পরিকল্পনা কি ধরনের, মানে কোনো উদ্যোগ বা পরিকল্পনা কি গ্রহণ করেছে? ধন্যবাদ। ইনফ্যাক্ট আজকে এই ডিজিটালাইজেশনের এই জুম মিটিং এ বসে আমার প্রথমেই যে কথাটা মনে হয়েছিল, যে এটি আসলে বেশ ভালো, আমাকে অন্তত উপকার একটা দিচ্ছে, যে আমি অফিসে বসে অফিসের কাজগুলিও মিউট করে রেখে করতে পারছি, পাশাপাশি সবার কথা শুনতে পারছি, এবং যখন আমার টার্ন আসবে তখন আমি এটাকে আনমিউট করে আমার মন্তব্যগুলো দিতে পারছি। তো এই যে ডিজিটালাইজেশনের যে একটা সুফল, এইটা একটা বিশাল বড় প্রাপ্তি আজকের দিনে মনে হয়েছে আমার কাছে।
তো আপনি পরপর দুটো বেসরকারি হাসপাতাল নিয়ে এলেন, তো বেশ কিছু কথা, কমন কথা প্রীতি চক্রবর্তী, আমি কিন্তু বলছিলাম যে আসলে আপনাদের মতো প্রাইভেট হাসপাতাল সবাই যদি এগিয়ে আসতো, আমরা অনেক প্রাইভেট হাসপাতালকে পিছিয়ে পড়ে থাকতে দেখছি, কিংবা তাদের অনাগ্রহর ব্যাপারটা দেখছি, এবং এবং আসলে অনেকে সেবা এবং সেবাদানে তাদের অনাগ্রহ শুধু না, তারা সেবাও দিতে চাচ্ছে না কোভিড এই রোগীদের। কিন্তু প্রাইভেট হাসপাতাল যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা কারণ সরকারের এই কটি হাসপাতাল দিয়ে কোভিড মোকাবেলা করা সম্ভব নয়। বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার তাতে কোনোভাবেই সম্ভব নয়। যেখানে 18 কোটি মানুষ, সেখানে প্রাইভেট হাসপাতালগুলো যদি সবাই এগিয়ে আসে, এবং মানুষ কিন্তু মানে 60% রোগী কিন্তু প্রাইভেট হাসপাতালের সেবা নিয়ে থাকে এবং এখন পর্যন্ত গ্রহণ করে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা এগিয়ে আসলেই আমরা কিন্তু আশ্বস্ত হই এবং আমাদের এই কোভিডকে মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায়। আপনার উদ্যোগ বা পরিকল্পনা আপনারা কি গ্রহণ করছেন সেটা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা একটি বেসরকারি শুধু হাসপাতাল না, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার কথার উত্তরে আমি একটুখানি কথা বলে নিই। সেটা হচ্ছে কি যে আপনারা একদিক থেকে দেখছেন যে বেসরকারি হাসপাতালগুলি আসলে অনাগ্রহ দেখাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলো কোভিড সেবা দিতে চাচ্ছে না, বেসরকারি হাসপাতালগুলো কোভিড পেশেন্ট নিচ্ছে না বা কোনো পেশেন্টই নিচ্ছে না। ইনিশিয়ালি প্রথম এই কথাটা ছিল কোনো পেশেন্টই নিচ্ছে না। ইনফ্যাক্ট আপনি যদি টেবিলের এই প্রান্তে এসে সবার সঙ্গে কথা বলতে পারতেন, আমার সঙ্গে যেমন বলছেন, শামীম সাহেবের সঙ্গে বললেন, ঠিক এইরকম যদি বাংলাদেশের আপনি অবশ্যই সেখানে আপনি একটু সাইজেবল হাসপাতালগুলির সঙ্গে আপনি একদম 10 বেড 20 বেড বা কোনো ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে কথা বললে তো এটা হবে না। আপনার সাইজেবল একটা বেড সংখ্যার যদি কোনো হাসপাতালগুলির সঙ্গে যদি কথা বলেন, আপনি দেখবেন প্রত্যেকেই যার যার মতো করে কিন্তু সেবা আসলে দিয়ে যাচ্ছে। হয়তো আপনি জানেন অথবা জানেন না, হয়তো ওনারা ডিক্লেয়ার করে অথবা করে না, কিন্তু ডিক্লেয়ার তো করতে হবে। ডিক্লেয়ার না করলে মানুষ জানবে কিভাবে, মানুষ যাবে কিভাবে? মানুষ তো রীতিমতো আপনার পাজল হয়ে যায় যদি কারো কোভিড পেশেন্ট সামর্থ্য রয়েছে। ধরেন আমার সঙ্গে এই সময়টায় যতজন আমার কর্পোরেট ক্লায়েন্ট ছিল, অ্যারাউন্ড 50, এই কোভিড কালীন পিরিয়ডের সঙ্গে আমার সঙ্গে আরো 50 কর্পোরেট ক্লায়েন্ট অ্যাড হয়েছে। কিন্তু আমি তো তাদের কোভিড সেবা দেওয়ার মতো সামর্থ্য আমার একার নাই, এটা অসম্ভব বিষয়। এটা এই জন্য আমাকে কি করতে হয়েছে, আমি কোভিড হসপিটাল করেছি, আপনারা জানেন সবাই, কমিউনিটি প্রবলেমের জন্য কিছু ইলিগাল লোকজনদের জন্য আমি আমার কোভিড হাসপাতালটা স্টার্ট করতে পারি নাই। আমি সেই কাহিনীতে যাব না। তারপরে যেহেতু সরকারি নির্দেশনা এসছে যে 50 বেডের উপরে হাসপাতাল হলে তাকে কোভিড সেন্টার করতে হবে, তো উই ডিড ইট। আমরা একটা 40 বেডের কোভিড সেন্টার আমাদের হাসপাতালের পাশেই জাস্ট শুরুতে একটা করেছি। সেটা তো মুহূর্তের মধ্যে ভরে গেছে। এন্ড আমি আপনাকে এই কথাটা বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে একজন পেশেন্টও মারা যায় নাই। ফলে আমি যেদিন যখন আমরা চিন্তা করেছিলাম যে বেসরকারি হাসপাতালে যদি ট্রিটমেন্ট হয়, তারা যদি করতে পারে, তাদের কিছু প্রবলেম রয়েছে, আমি সেই প্রবলেমগুলি বলছি, তাহলে আমার মনে হয় যে পেশেন্টের মৃত্যুর হার অনেক কমে যাবে, অনেক কমে যাবে। বিকজ যে কোনো কারণেই হোক না কেন বেসরকারি খাতের হাসপাতালে হয়তো আপনারা এই জায়গাটাকে আবার বাণিজ্য টেনে আনেন, বাণিজ্য না, বাণিজ্যের কথা চিন্তা করে কিন্তু কোভিড পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া যায় না। বিকজ 6 গুণ বেশি জনবল লাগছে, 2.5 থেকে 3 গুণ বেশি রেমুনারেশন যাচ্ছে, পাশাপাশি তো আরো কিছু ফেসিলিটিস ডেভেলপ করতেই হয়েছে। তো এটা যদি আমরা হিসাব করে পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে যেতাম, তাহলে আমরা আসলে করতে পারতাম না, করতাম না। কিন্তু আমরা কিন্তু সেগুলি চিন্তা করি নাই। এটা কিন্তু শুধুমাত্রই দেশের মানুষের প্রতি আমাদের হেলথ কেয়ারের কমিটমেন্ট হিসাবে আমরা এই জায়গাটায় কাজ শুরু করেছি। এবং আপনি, আই এম শিওর যে আপনি যদি প্রায় সবার সঙ্গে কথা বলতে পারতেন, আপনি দেখতেন সবারই কিছু না কিছু এখানে। নিশ্চয়ই আমরা সবার সাথে আলাপ করার এই আপনার এইরকম ভাবেই আমরা হয়তোবা সামনে কোনো একটা অনুষ্ঠানে আয়োজনে আমরা প্রাইভেট হাসপাতাল যারা কোভিড সেবা দিচ্ছেন তাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সবার কাছ থেকে শুনবেন, যেমন আমি করছি, যেমন লেবেট করছে, ঠিক তেমনি আপনি সবার কাছ থেকে শুনতে পাবেন, কারণ সবার সঙ্গে তো আমাদের কিছু না কিছু কানেক্টিভিটি আছে। তো আপনি জানতে চাচ্ছিলেন যে আমরা আসলে কি করছি, যে আমাদের কোভিড, এটা আসলে যখন থেকে শুরু হলো তখন থেকে আমরা যে কাজটি করেছিলাম, আমরা কিন্তু
টেলিমেডিসিন ডিক্লেয়ার করি নাই। আমরা বেশ কিছু হট নাম্বার, বেশ কিছু মোবাইল নাম্বার আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকের মাধ্যমে, ইভেন টিভি স্ক্রলের মাধ্যমে, পেপারের মাধ্যমে, আমরা আমাদের হট নাম্বারের মাধ্যমে আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি। তাতে কি হয়েছে, আমাদের যে বক্ষবিধি স্পেশালিস্টরা যারা নাকি কোভিড নিয়ে কাজ করছেন, লাইক প্রফেসর রেদওয়ান, ডক্টর গৌতম সেন, প্রফেসর দেলোয়ার, এইরকম যারা আছেন, তারা এই নাম্বারগুলোতে শত শত লোকের প্রতিদিন তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন। এবং আপনি এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা সত্যি কথা যে টেলিমেডিসিন সেবা এটা হসপিটাল সেবায় ফার্স্ট লেভেল সেবা হবে না, কখনোই হবে না, কিন্তু এটা সেকেন্ড লেভেলের একটা সেবা হবে যদি আমাদের দেশের মানুষের এই মানসিকতা থাকতো এবং আমরা যদি আরো আগে থেকে এই টেলিমেডিসিন সেবার সঙ্গে সম্পৃক্ত থাকতাম, তাহলে কি হতো জানেন, যে আমাদের দেশের লোকজন এবং আমাদের স্বাস্থ্য সেবায় যারা সম্পৃক্ত আছে, ডাক্তাররা, তাদের সঙ্গে এই সেবাটা আরো আগে থেকে গড়ে উঠতো, ফলে লোকজন একটু কম কষ্ট পেত। টেলিমেডিসিন সেবার মাধ্যমে পেশেন্টের যে কমফোর্টেবিলিটি দেওয়া যাচ্ছে, এবং আমি খেয়াল করেছি যে সমস্ত পেশেন্ট দিনের শুরু থেকে, মানে তাদের সিকনেসের শুরু থেকে এই সেবাটা নিচ্ছে, তারা কিন্তু সিরিয়াস অবস্থায় যায় না। এখন কি হয়, আমাদের লোকজনরা প্রথমত হচ্ছে যখন সিক হয় কাউকে জানায় না, প্রথমত যে এই আমাকে বোধহয় সবাই অ্যাভয়েড করা শুরু করলো, জানায় না, নিজের মধ্যে রাখে, খুব বেশি ফ্যামিলি মেম্বারদের মধ্যে জানে, টোটকা মোটকা এসব খেতে থাকে। কিন্তু সে যদি দিনের শুরু থেকেই সে ডাক্তারদের সঙ্গে কানেক্টেড হতো, তাহলে কি হতো, সে অ্যান্টিবায়োটিক কভারেজে যেত, সে তার অ্যাটলিস্ট শুরুতে এসে সে একটা এক্সরে করে যেতে পারে। মানে শুরু থেকেই যদি সে চিকিৎসাটা শুরু করে তাহলে পরে আপনি প্রতিরোধ করতে তার অনেক বেশি সুবিধা হবে। এবং আমি এটা কনফার্ম করে বলতে চাই যে আমাদের সঙ্গে যারা টেলিমেডিসিন সেবা হোক আর ওই হটলাইনের মাধ্যমে সেবা হোক, যারা নিয়েছে, একটি মানুষকেও আমি ধরেন 1% বলবো, 1% মানুষকে এসে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, বাকিদেরকে কিন্তু 99% মানুষ কিন্তু সুস্থ হয়ে গেছে, ওই ট্রিটমেন্ট পেয়ে। এবং সেটির জন্য আমরা কিন্তু একটি পয়সাও চার্জ নিই নাই কারো কাছ থেকে, কখনো কোনোভাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং আপনার এই কথাটি নিশ্চয়ই সবাইকে অত্যন্ত উৎসাহ যোগাবে, এবং এই আপনার এই আজকের বক্তব্যটা নিশ্চয়ই আমাদের যারা আমাদের শুধু দর্শকই নয়, আমাদের যারা কোভিড এর ভয় পাচ্ছেন কিংবা যারা আপনার আক্রান্ত হয়েছেন, তাদের সবাইকেই অনেক বেশি আশা জাগাবে। ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো জনাব ফিরোজ আমিন। কোভিড মোকাবিলায় আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা ফ্রন্টলাইনে ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য নিরাপত্তা প্রদান আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত কি ধরনের উদ্যোগ সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো গ্রহণ করতে পারে? যারা নুসরাত ফিরোজ আমিন, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। নুসরাত ফিরোজ, আপনি যদি বলেন। অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার নামটা একটু কারেকশন করে দিচ্ছে, নুসরাত ফিরোজ আমান। নুসরাত ফিরোজ আমিন, জি। আয়াত এডুকেশনের সিইও আমি। তো আপনার কোয়েশ্চেনটা আসলে খুবই এই মুহূর্তে আমাদের জন্য খুবই উপযোগী, কারণ আমরা জানি, আমি সবার কথা শুনছিলাম, আপনারা এক একজন এক্সপার্ট এই ফিল্ডে, এবং কয়েকটা সবার কথার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কমন আছে, যে আমাদের ডাক্তার নার্সরা কিন্তু আমাদের এক নাম্বার হচ্ছে উই ডোন্ট হ্যাভ ইনাফ ডক্টরস এন্ড নার্সেস, এবং আমাদের ডাক্তার নার্স ফ্রন্টলাইনে যারা আছেন এরা কিন্তু সবচেয়ে বেশি রিস্কে, এবং আমরা এটাও জানি যে আমাদের নাম্বার অফ পেশেন্টস আর রাইজিং, এবং আমরা নন কোভিড কেসদের অ্যাটেন্ড করতে পারছি না। এই জায়গার মধ্যে আমি যদি বলি যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর সাথে আর কি করা দরকার, আমাদের প্রযুক্তি ব্যবস্থায় কি আনা দরকার ওনাদের সুরক্ষা করার জন্য, একটা কথা প্রথম যে আমরা এটা সবাই বুঝতে পারছি যে আমাদের ডাক্তার নার্সদের ফ্রন্টলাইনে যারা আছে ওনাদের আমাদের সেভ করতে হবে। ওনারা কিন্তু আমাদের হিরোজ এই মুহূর্তে, এবং সবসময় কিন্তু সেটা হয়তো আমরা রিয়েলাইজ করি না। আমি ডক্টর বেনাজিরের কথা বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বছরটাকে কিন্তু ইয়ার অফ দ্য নার্সেস করেছে। আমরা জানি যে আমাদের দেশে এমনিতেই নার্স কম, তার মধ্যে আমাদের অনেক নার্স, অনেক ডাক্তার, অনেক টেকনিশিয়ান কিন্তু এফেক্টেড হচ্ছে এবং দে আর আউট অফ ডিউটি। সো এনাদের যে পিপিই আমরা দিচ্ছি সেটা হয়তো ওনারা যে ইউজ করছে ওটা হয়তো ইনাফ না। কেন ইনাফ না? একটা হতে পারে যে আমরা যদি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে ওনাদের রেগুলার ট্রেনিং এবং রিট্রেনিং করাতে পারি,
সার্টিফিকেশন এন্ড রিসার্টিফিকেশন। আমরা যে নার্সদের সাথে কাজ করি বা যাদের কাছ থেকে শুনতে পাচ্ছি ইনফরমেশন যে আমাদের ডাক্তারদের জন্য কিছু ট্রেনিং থাকলেও নার্সদের জন্য ইনাফ ট্রেনিং নেই। আমাদের নার্সদের কিন্তু সেফ করতে হবে, আমাদের নার্সরা ফ্রন্ট লাইনে কাজ করছে এবং ওনাদের কনফিডেন্স দিতে হবে। একজন আশরাফুল ভাই বা মুশতাক স্যার আপনারা বলছিলেন যে সৈন্য তৈরি করতে হবে ট্রেন করে, তো আমি কিন্তু আমার জেনারেল পাবলিককে নিয়ে যুদ্ধ জয় করতে পারবো না, আমার কিন্তু ওনাদের ট্রেন করতে হবে, কনফিডেন্স দিতে হবে। সো ইফ উই ক্যান ইউজ টেকনোলজি to train and retrain, আমি emphasize করছি train and retrain and recertification of our frontliners, not just nurses, not just other but doctors, nurses, technicians, nurses aides যারা আছেন সবাইকে ট্রেনিং এন্ড রিট্রেনিং, এটা খুব সহজেই কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব। আমাদের ওনারা তো একটা হচ্ছে ট্রেনিং করছে সামনে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ওনাদের ফিজিক্যাল ওয়েলবিং এর সাথে সাথে মেন্টাল ওয়েলবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি ওনাদের জন্য কোনো সাপোর্ট গ্রুপ করেছি? আমরা কি ওনাদের জন্য কোনো ওই ধরনের একটা সাপোর্ট সিস্টেম বা বিভিন্ন দেশে দেখি যে কেয়ার প্যাকেজ দিচ্ছে নার্সের এইডদের, কারণ এরা কিন্তু শুধু এমন না যে ওনারা নিজেদের জীবনের ঝুঁকি রেখে পেশেন্ট দেখছে, ওনারা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেরকম ভাবে দেখছি আমাদের পুরা দেশ বা পুরা ওয়ার্ল্ডে কিন্তু আমরা দেখছি যেই পরিমাণ মৃত্যু আমরা দেখছি এখন আমাদের আশেপাশে, আমাদের পরিচিতদের মধ্যে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, এটা কিন্তু সবসময় আমরা দেখি না। নার্সদের ডাক্তারদের কথা চিন্তা করেন যারা আইসিইউতে আছে, সিরিয়াস পেশেন্ট নিয়ে কাজ করছে, দে আর সিইং ডেথ এন্ড লসেস এভরি ডে, and how is this impacting themselves? মানে এটা মানুষ যাদের আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে তারা কিন্তু কেউ রোগীর সামনে যেতে পারছে না, সামনে কিন্তু শুধু ডাক্তার নার্সরাই আছে। হাউ ক্যান উই সাপোর্ট দেম ইন মানে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দরকার আছে, কিন্তু তাদের ঠিক মতো ইউজ করা দরকার আছে, এটার সাথে সাথে ওনাদের all sorts of training দরকার আছে। and I think this is something that it's time we talked about and we looked into. আরেকটা যেটা বলবো যে আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার, আমরা কিন্তু ওনাদের কথা ভুলে যাই। আমাদের বাংলাদেশে কিন্তু কমিউনিটি হেলথ সেন্টার্স এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার একটা বিশাল বড় গ্রুপ আছে। আমরা যদি উইদিন কমিউনিটি আইসোলেশন সেন্টার্স তৈরি করতে পারি, আমরা যদি উইদিন কমিউনিটি আমাদের হেলথ ওয়ার্কারদের একটু তথ্য প্রযুক্তির মাধ্যমে ট্রেনিং করতে পারি, so that ওনারা কন্টাক্ট ট্রেসিং বা ফার্স্ট হ্যান্ড অফ একটা ফার্স্ট ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে, যে নন সিরিয়াস পেশেন্টদের আইসোলেশন সেন্টারে রেখে প্রাইমারি কেয়ারটা যদি দিতে পারে তাহলে কিন্তু হসপিটালদের উপরে লোডটা কমে যায়। So we have to come together as a community, together as a society. আর আমাদের তো অন্যান্য দেশের থেকে শেখার অনেক কিছু আছে, কারণ আমরা কিন্তু পিছনে কার্ভে। আমাদের আগে যে সমস্ত দেশরা আছে, যে কাজগুলি ওরা করে, যে মিস্টেক গুলি করেছে, ওখান থেকে কিন্তু আমরা যদি শিখে আমরা ওই মিস্টেক গুলি না করি, সময় আছে বলছি, বাট এখনো সময় আছে টু ট্রেন দোজ টার্ন দোজ থিংস অ্যারাউন্ড। জি ধন্যবাদ। সিলভানা কাদের সিনহা, আমাকে শুনতে পাচ্ছেন? সিলভানা কাদের সিনহা, জি, বর্তমান পরিস্থিতিতে টেলিমেডিসিন কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে এবং কি ভূমিকা রাখার সুযোগ রয়েছে, এক্ষেত্রে চ্যালেঞ্জ কি রয়েছে এবং করণীয় কি? সিলভানা। থ্যাংক ইউ। অনেকেই আজকে আপনারা টেলিমেডিসিনের সম্বন্ধে শেয়ার করেছেন। অ্যাকচুয়ালি এরকম সময়তে টেলিমেডিসিনের ইউজ কেসটা সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে যে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স মাস্ট বি টেলিমেডিসিন, যেখানে আমরা পেশেন্টদেরকে এনকারেজ করছি, মানে ডিসকারেজ করছি টু অ্যাকচুয়ালি অ্যাক্সেস হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ফিজিক্যালি। প্রথমে আমরা রেকমেন্ড করছি যে ডাক্তারের সাথে কনসাল্ট করানো উচিত ওভার দ্য টেলিফোন অর ওভার ভিডিও কনফারেন্স। সো এখানে ডেফিনেটলি আমরা অনেক ইম্প্যাক্ট দেখেছি। আমরা অ্যাজ অ্যান আউটপেশেন্ট প্রোভাইডার প্রাভাতে আমরা দেখেছি যে আমরা মোস্ট ইন ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট আমরা শিফট করতে পেরেছি টু টেলিমেডিসিন। আমরা অন্যদিকেও কিছু টুল তৈরি করেছি বেসিক্যালি টু হেল্প আস টু ম্যানেজ কোভিড পজিটিভ পেশেন্টস এন্ড দেয়ার সিমটমস, বিকজ আপনারা সবাই জানেন যারা মেডিকেল প্রফেশনালে আছেন 80% অফ কেসেসে বাসা থেকে পেশেন্ট সিমটম ম্যানেজ করতে পারছে। Only 20% of cases actually
one is required to be hospitalized or ওই অনেক acute case দেখতে পাচ্ছি যেগুলো আপনারা আমাদের কলিগ যারা হাসপাতালে আপনারা অ্যাক্টিভলি রান করছেন আপনারা ওইখানে প্রেশারটা দেখতে পাচ্ছেন with those 20% of cases. So আমরা মনে করি as an outpatient provider আমরা কিভাবে করে ওই 20% of কেসে ওই 80% of কেসে আমরা ওদেরকে ভালো অ্যাডভাইস দিতে পারবো to help them to manage their symptoms. So আমরা ওইদিকে কিছু টুল তৈরি করেছি both for medical professionals and for patients. Basically medical professional জন্য এই টুলগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ সবাই জানে যে কোভিড অ্যাকচুয়ালি এত নতুন একটা ভাইরাস, আমরা জাস্ট লাস্ট ফিউ মান্থসে শিখতে পারছি এই ভাইরাসের সম্বন্ধে, অনেকে আমরা এখনো জানি না ভাইরাসের সম্বন্ধে। সো এই টুলে আমরা সবচেয়ে লেটেস্ট রিসার্চ সিডিসি থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে, নাইস থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্সের থেকে সবচেয়ে লেটেস্ট গাইডেন্স আমরা ওইখানে ডিসিশন প্রোটোকল ওইখানে আমরা আপলোড করি। ওইখানে ওইভাবে করে ডাক্তাররা গাইডেন্স নিতে পারে অ্যাবাউট হাউ টু ট্রিট দেয়ার পেশেন্ট, হাউ টু ইভেন ইন্টারাক্ট উইথ দেয়ার পেশেন্ট, কোন কোন সিমটম ম্যানেজ করানো উচিত। তারপরে পেশেন্টের সাইড থেকে আর পেশেন্টের ফ্যামিলির সাইড থেকে ওইখানে কিছু টুলও থাকে যেটা ওনারা অ্যাক্সেস করতে পারেন টু হেল্প দেম টু বেসিক্যালি লার্ন হাউ টু ম্যানেজ দ্য সিমটমস বাসা থেকে সবচেয়ে এফেক্টিভলি। তো ওইভাবে করে আমরা চেষ্টা করছি টেলিমেডিসিন ইউজ করতে, এরকম টুল ইউজ করতে to reduce the burden on the hospital system. আপনাকে শুনতে পাচ্ছি না, সরি, আপনি মিউটে আছেন মনে হয়। আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে আমি পাচ্ছি। আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, বলুন আপনি। না, আমার শেষ হয়েছে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি আরো বলতে পারি, আপনি বলেন আপনি কি নিয়ে না, কথা ঠিক বলবো। আছে। আসলে আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। আমি আবার আপনার কাছে আপনার শেষ বক্তব্যের জন্য আসবো। ডাক্তার মুস্তাক হোসেন, কোভিড মহামারী মোকাবিলায় এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি নিরসনে একটি সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড কতটা জরুরি এবং বাস্তবায়নে আমাদের কি করতে হবে সংক্ষেপে যদি বলেন। আমাদের হাতে একেবারে 2.5 মিনিট সময় আপনাকে আমি দিলাম। হ্যাঁ, ধন্যবাদ। পেশেন্ট রেজিস্ট্রেশন বা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড শুধু কোভিড কেন, আমাদের সব জায়গায় সেটা করা দরকার। তবে পরীক্ষামূলক ভাবে কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে। ঢাকা এবং ঢাকার বাইরে আমি জানি কোনো কোনো প্রতিষ্ঠান পাইলট হিসেবে তারা এটা করে যাচ্ছে, এবং কোভিড রোগীদের রেজিস্ট্রেশন এখন থেকে যতটুকু সম্ভব যদি করা হয়, তাহলে একজন পেশেন্ট হয়তো একাধিকবার টেস্ট করছেন, তার কাউন্ট কিভাবে হচ্ছে বা তাদেরকে ফলো আপ করা হচ্ছে কিনা, তার টেলিফোনে মেসেজ অটোমেটিক যাচ্ছে কিনা, সেটা খুবই দরকার। এখন যে লাল, হলুদ এবং সবুজ জোন করা হচ্ছে, সেখানে প্রযুক্তি ব্যবহার করা হবে, যদিও আংশিক, যে তিনি যারা কনফার্ম কোভিড পেশেন্ট এবং যারা ইয়েতে আছেন, কোয়ারেন্টিনে আছেন, তারা তাদের নির্দিষ্ট এলাকার বাইরে যাচ্ছেন কিনা, কিংবা সবুজ এলাকার যারা সুস্থ ব্যক্তি তারা কি লাল এলাকায় প্রবেশ করছেন কিনা, সে বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে। কাজে কোভিড পেশেন্ট মোকাবেলায় যখন রোগীর সংখ্যা হাজার হাজার হচ্ছে এবং আমাদের তার মধ্যে জটিল এবং যে গুরুতর অসুস্থ রোগীদের সংখ্যা কিন্তু আনুপাতিক হারে বাড়ছে, সেই ক্ষেত্রে তাদেরকেও ট্র্যাক করা দরকার। এবং যে কথাটা একটু আগে একজন বললেন যে আমাদের যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী আছে, এই মৃদু লক্ষণযুক্ত রোগীদেরকে ব্যবস্থাপনা করবার জন্য যে কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার, কমিউনিটি আইসোলেশন সেন্টার করার কথা তিনি বলেছেন, সেটা কিন্তু লাল জোন, সবুজ জোন এবং হলুদ জোনে করার প্রস্তাব আছে। কমিউনিটির সাহায্য নিয়ে সেটা করা হবে এবং একটা বড় ভূমিকা পালন করবে এখানে প্রযুক্তিগত বিষয়। আমরা আশা করছি যে আমাদের অনেক কাজকে দ্রুত করবে এই প্রযুক্তির সংযোগ এই কোভিড মহামারী মোকাবেলায়। জি জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক বেনজির আহমেদ, কোভিডকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশের বাস্তবতা এবং সক্ষমতা বিবেচনা এই মুহূর্তে কোন কোন দিকগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করেন? আপনি সংক্ষেপে যদি বলেন। বেনজির আহমেদ। পাশাপাশি গুরুত্ব দেওয়া দরকার। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর আমাদের প্রিভেনশনের কোনো বিকল্প নেই, সুতরাং এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। এবং এখানে লাল, সবুজ, হলুদ যে স্থানীয় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, এইটা আসলে আমাদের সামনে রোগী কম হতে সহায়তা করবে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা এর কোনো বিকল্প নেই। সেকেন্ড, মাস্ক বা আমাদের মুখটা ঢেকে রাখা, এটা যে বাধ্যতামূলক কাগজে করা হয়েছে
এটাকে বাস্তব করা দরকার, এবং শুধু এটা আজকের জন্য না, 1 মাসের জন্য না, সামনে অনেকগুলো দিন আমাদের এটাকে একটা আমাদের মুখের একটা অংশ, মুখমণ্ডলের একটা অংশ করা দরকার। সেকেন্ড হলো যে আমাদের কিউরেটিভ সাইডটা, আমাদের যে রোগীগুলো সামনে বেশ কিছু রোগে হবে, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। সেই রোগীগুলার যেন সর্বোচ্চ চিকিৎসা হয়, সেই ব্যাপারটা খুব গুরুত্ব দিতে হবে। এবং আমরা পুলিশ লাইন হাসপাতালের কথা কালকে আমি আলোচনায় শুনলাম, ডাক্তার ইকবাল মাহমুদ, ওখানে কিন্তু অনেক বেশি আইসিইউ আছে তা না, কিন্তু রোগী অনেক, কিন্তু তারা শুধু ব্যবস্থাপনাটাকে উন্নত করে ওখানে কিন্তু অনেক ভালো সেবা দিচ্ছেন। তো এই উদাহরণটা নিয়ে আমাদের যাওয়া উচিত, কারণ আমাদের সামনের দিনগুলোতে যেটা আসবে, আমাদের যেটা লোয়েস্ট কোয়ান্টাইল পিপল তারা কিন্তু সাফার করতে শুরু করবে। এখন আমাদের বড় বড় প্রাইভেট হাসপাতালগুলো যে চিকিৎসা সেবা দেবে, সেটার যে খরচ, যে ব্যয়, এটা কিন্তু মেটানোর মতো ক্ষমতা সেই লোকগুলোর নেই। তাহলে এখন মূল কোপটা পড়বে তাদের উপরে। ইট উইল বি এ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার ফর দেম, এবং তাদেরকে নিঃস্ব করবে, এবং আরো সবচেয়ে বেশি যারা গরিব তারা আরো গরিব হবে। তো এই জায়গাটায় যদি সরকার নিয়ে এগিয়ে আসে, যেমন আমি প্রথম দিকেই বলছিলাম যে পুরো এই প্যাকেজটা হওয়া উচিত ফ্রি। আমরা অনেককে প্রণোদনা দিচ্ছি, বড় লোককে আরো বড় লোক হওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু কোভিড আসলে গরিব লোককে আরো গরিব বানাবে। সুতরাং পুরো কোভিডের চিকিৎসাটা উচিত ছিল বিনা পয়সায়। এটা কিন্তু আমি নতুন কোনো কথা বলছি না। বাংলাদেশে কালাজ্বর বিনা পয়সায় চিকিৎসা হয়, টিবি বিনা পয়সায় চিকিৎসা হয়, এরকম অনেক রোগ আছে যেটা বাংলাদেশ বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে। এখানে কেন নেওয়া হবে না সেটা আমি জানি না। তো তারপরে আমি মনে করি এটাও খুব গুরুত্বপূর্ণ, যাতে করে আমাদের সেই লোয়েস্ট কোয়ান্টালের পিপলদেরকে আলটিমেটলি আমরা ক্যাটাস্ট্রফিক্যাল এক্সপেন্ডিচার থেকে রক্ষা করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা বাড়াতে প্রযুক্তি কিভাবে সহযোগিতা করতে পারে এবং করণীয় কি এই মুহূর্তে বর্তমান কোভিড বাস্তবতায়, সংক্ষেপে যদি বলেন। কোভিড বাস্তবতার প্রধান চ্যালেঞ্জ যেটা ইতিমধ্যে বলা হয়েছে, সেটা হচ্ছে যে হাসপাতালের বেডের প্রাপ্যতা। এবং আমি মনে করি পুরো দেশের সকল হাসপাতালের বেডগুলোকে সিনক্রোনাইজ একটি প্ল্যাটফর্মে এনে, ঢাকায় আমি চাইলেই, ঠিক যেভাবে বলছেন আমি চাইলেই যেন দেখতে পাই XYZ ঢাকা 20টি হসপিটালে কোনটায় এই মুহূর্তে আইসিইউ বেড আছে, কোনটায় সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের বেড অ্যাভেলেবল, কোনটায় অর্ডিনারি বেড অ্যাভেলেবল, কোনটা অবজারভেশন। এটা ইমিডিয়েটলি সেট আপ করা সম্ভব, এবং এটা সেট আপ করলে অন্তত পক্ষে আগামী 7 দিনের মধ্যে আমরা একটা ওভারনাইট ঢাকা এবং চট্টগ্রাম দুটো বড় শহরে সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাবো। এটা খুব ইজিলি সম্ভব, যারা আইটি নিয়ে কাজ করেন তারা জানেন। আমি মনে করি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন কি ব্যবস্থা নেওয়া যায়? এখন এটা নেওয়া যায়। এটা আজকে চাইলে পরে 3 দিনের মধ্যে এস্টাবলিশ করা সম্ভব। ঢাকার সকল হাসপাতালে কোথায় বেড খালি আছে, কোনটায় কার যাওয়া উচিত, এবং সেই হিসাবে উনি ট্র্যাক করবেন, উনি মুভ করবেন। জাস্ট এটা সবচেয়ে সিম্পল সলিউশন। মানুষ যে রাস্তায় মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, ঘরে জানতে পারছে না, এই অনিশ্চয়তা 72 ঘন্টার মধ্যে দূর করে দেওয়া সম্ভব। কিন্তু আপনি যেটা বলছেন, এটা তো কাউকে বাস্তবায়ন করতে হবে, এটা নিয়ে তো কাউকে উদ্যোগ নিতে হবে। কে উদ্যোগ নেবে এগুলো নিয়ে? এই যে আপনি যে দারুণ একটি কথা বললেন, কিন্তু এটা তো আসলে ব্যাপকভাবে কাজে লাগাতে হবে। কারণ আপনি বললেন যে রাস্তা ঘাটে, সিএনজিতে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, সেগুলোকে আমলে এনে তো এই ব্যবস্থাটা অতি জরুরি করার প্রয়োজন। এটা খুবই সহজে পারবেন যারা, আমি মনে করি সরকারি এখানে বিরোধী যারা আছেন ওনারা জানেন, যেটা হচ্ছে ডাইরেক্টর হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং A2I, এবং আমি অ্যাজ এ ইনস্টিটিউশন ভলান্টিয়ার করতে পারি, বিকজ এই আইডিয়াটা আমরা আমাদের এখানে যেহেতু আমরা চেষ্টা করেছি, আমরা ভলান্টিয়ার করবো। বাট এই 3টা বডি যদি চায়, ঢাকা শহরে ওনারা জাস্ট লিস্ট অফ হসপিটাল দিবেন, বেড দিবেন, আমরা এটাকে টেমপ্লেট তৈরি করে করতে পারবো। সেটা ডুয়েবল উইদিন 72 আওয়ার্স। দ্রুত বাস্তবায়নের জন্য কি কি করা যেতে পারে বুলেট আকারে যদি বলেন, দ্রুত বাস্তবায়নের জন্য কি কি করা যেতে পারে? দুঃখিত, বুঝতে পারিনি। দ্রুত বাস্তবায়নের জন্য আপনি যে ব্যবস্থাটির কথা বলেন যে প্রতিটা বেডকে কাজে লাগাতে হবে, সেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বুলেট আকারে যদি বলেন? 3 বা 4টা বডি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ICT মিনিস্টার এবং ডিরেক্টর হসপিটাল, এই 3টে বডি একটি টাস্ক ফোর্সের মতন 5 বা 7 মেম্বারের টাস্ক ফোর্স, যার সঙ্গে প্রফেশনাল আইটি কোম্পানি 2টা বা 1টা কোম্পানিকে ট্যাগ করে দেওয়া, যারা সলিউশন গুলো উইদিন 72 ঘন্টা নামাবেন। দ্যাটস অল। মানে খুবই সিম্পল জিনিস এটা। এটা জাস্ট 72 ঘন্টা তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ জনাব AM শামীম। চীন, কোরিয়া সহ বিভিন্ন দেশের হাসপাতালগুলো তাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টকে ভার্চুয়াল স্পেসে নিয়ে গেছে। ফলে রোগীদের শারীরিক সংস্পর্শে কিংবা কাছাকাছি না গিয়েও চিকিৎসকরা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারছেন, পরামর্শ দিতে পারছেন।
আমাদের দেশে চিকিৎসকদের সুরক্ষা এই ধরনের ব্যবস্থা গ্রহণের সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? বুলেট আকারে যদি বলেন। শুনেন, ভার্চুয়াল আউটডোর যেটা ধরুন টেলিমেডিসিনের একটা পোর্শন পার্ট। সেকেন্ড হলো ধরেন ইএমআর আমাদের একটা কার্ড থাকা উচিত। এগুলো তো আমাদের অলরেডি ধরেন 25 বা 30% আছে। আমি আগের কথাটা আবারও রিপিট করতেছি যে প্রথম কথা হলো যে আমাদের রোগীর রেকর্ডটা আমরা অলরেডি ক্লাউডে রাখি, ভার্চুয়াল রেকর্ড কিপিং। কিন্তু প্রথম সময় রোগীটাকে আসলে দেখতে হবে। এখন এটাকে ডাক্তারকে প্রোটেকশন দিয়ে প্রথম রোগীটাকে দেখতেই হবে। সেকেন্ড ধরুন ওই জায়গাতে আমরা ওয়েটিং টাইমটা কমাই দিতে পারি। যেমন আমাদের হাসপাতালে আমরা দেখি একজন ডাক্তার যদি 30টা পেশেন্ট দেখে, অনেক পেশেন্ট 4 ঘন্টা ওয়েট করে। আমাদের না, অনেক হসপিটাল ওয়েটিং টাইমটা আমরা কমাই দিতে পারি। সেকেন্ড হলো রুগী যখন রিপোর্ট দেখাতে আসে, এটা উনি না এসে এটা বাসায় বসে দেখাতে পারে। থার্ড হলো রুগীরা অনেক সময় ধরুন কুমিল্লা থেকে ঢাকা আসে, চিটং থেকে ঢাকা আসে, এই জায়গাগুলো আমরা কমাই দিতে পারি। ধরুন এখন আমাদের যে লোড, এটাকে আমরা যদি নাইসলি ইএমআর, বিগ ডাটা, টেলিমেডিসিন এগুলো যদি করে কভার করি, আমরা নাম্বারটাকে 50% করে নিয়ে আসতে পারি। এবং এটা করার আগেও যেটা বলছি, এখনো বলতেছি যে আমাদের দেশের আইটি কোম্পানিগুলো এখনো এত স্ট্রং আমরা ফিল করছি না। তো আমাদের আইপিজিএমআর এর যে ফার্মেসি ডিপার্টমেন্টের, ওনার কথাগুলো খুবই ভালো লাগতেছে আমার। ওনাকে আমি হয়তো পার্সোনালিও কথা বলবো। আইটি ফ্রেন্ডলি ডাক্তার কিন্তু নাই, জানেন, খুব 2জন 4জন পাওয়া যায়। আর বাইরের লোক যার ধরেন মেডিকেল ব্যাকগ্রাউন্ড নাই, উনি সব বুঝে কিন্তু কাজটা করতে পারে না। তো ডাক্তাররা যদি আগে আসে এবং আইটিটাকে যদি একটা স্ট্রং জায়গায় নেওয়া যায়, পেশেন্টের সাফারিং অনেক কমবে। এবং এই কোভিড আমাদের এই ডিফিকাল্টির মধ্যে এই অপরচুনিটি নিয়ে আসবে বলে আমি আশা করি। জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন যে আইটি কে অনেক বেশি গুরুত্ব দিয়ে, এবং আমাদের শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আইটির অনেক বড় প্রায়োরিটি দিতে হবে। কারণ পৃথিবী এখন এত ফাস্ট মুভ করছে, যেটা কোভিড মানে চোখের সামনে দেখিয়ে দিল যে ডাক্তাররা কিন্তু আইটির ব্যবহারেই অনেক বেশি রোগীকে দ্রুত সেবা দিতে পারছেন, নিরাপদে সেবা দিতে পারছেন। ধন্যবাদ আপনাকে। প্রীতি চক্রবর্তী, আমাদের স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে মূল কি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য খাতে কি বললেন? সরি, আমাদের স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে মূল কি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? ডিজিটালাইজেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলার আগে আমি জাস্ট আরেকটা পয়েন্ট আপনাকে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে মানে যে বিষয়টি এইমাত্র ডক্টর শামীম, জনাব এম শামীম, উনি আলোচনা করলেন যে আসলে ডাক্তারদের আইটির অনেক বেশি আসলে মানে এই জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেই এবং দক্ষতা বাড়াতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবং সে কারণে আপনার কাছে আমার প্রশ্ন যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে মূল কি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আছে? এখানে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মনোভাব চেঞ্জ করা। মনোভাব চেঞ্জ করা একদম ফার্স্ট কথা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা দাতা, এই দুই পক্ষই অ্যাডাপ্টেশন দরকার। মেন্টাল অ্যাটিটিউড চেঞ্জ করা দরকার যে আমি টেলিমেডিসিন সেবা দিতে পারবো, আমার সেই দক্ষতা আছে অথবা সেই অ্যারেঞ্জমেন্ট আছে। আর যারা নেবে তারাও নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, নেওয়ার মতো মানসিক অবস্থা থাকতে হবে। এটার সঙ্গে আপনাকে আমি যে কথাটি অ্যাড করতে চেয়েছিলাম সেটি হচ্ছে কোভিড কিন্তু এবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল যে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি কত উইক। স্পেশালি সরকারি হাসপাতালগুলিতে সেন্ট্রাল লাইন অক্সিজেনটা পর্যন্ত নাই। ম্যাক্সিমাম বেসরকারি হাসপাতালে কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু সেন্ট্রাল লাইন অক্সিজেনের অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছি, এবং আপনি দেখতে পাবেন গেলে। মানে এই কোভিড অনেক কিছুই আমাদের চোখের সামনে, আমাদের স্বাস্থ্যসেবার দুর্বলতা, আমাদের সরকারি হাসপাতালগুলোর দুরবস্থা, এগুলা মানে চোখের সামনে আরেকবার নিয়ে আসবে। অবস্থা বলবো না, কারণ কি বাংলাদেশে গত 50 বছরে প্রথম দিকে তো স্বাস্থ্য ব্যবস্থার আসলে একটা প্রাইমারি শুধুমাত্র কাজ চলেছে। লাস্ট 12 ইয়ার্স, মানে এক যুগে বলবো, লাস্ট ডিকেইডে একটা বড় ডেভেলপমেন্ট হেলথ কেয়ারে এসছে যখন বেসরকারি খাত এগিয়ে এসছে। এবং গত সময়টাতে আপনারা, আশিক ভাই, আমাদেরকে কিন্তু ওই আইসিইউ ভেন্টিলেটর নিয়ে যথেষ্ট পরিমাণে নিন্দা করতে কেউ ছাড়েন নাই, যে আমরা হচ্ছি পেশেন্টকে আইসিইউতে ঢুকিয়ে দিই
আর আমরা হচ্ছে পয়সা কামাইয়ের একটা ধান্দা করে ফেলি। বাট সেটা তো হয়েছে, শুধু নিন্দা না, সেরকম ঘটনা হয়েছে বলেই তো এই ব্যাপারগুলোর অবতারণা হয়েছে এবং কিছু জায়গায় আপনি আমি বলি আমার কথাটা হচ্ছে কি, সমস্ত সেক্টরই ভালো এবং মন্দ দুটো দিক থাকবে। অবশ্যই কথাটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে ভালো দিক এর পরিমাণটা বেশি নাকি মন্দ দিকের পরিমাণটা বেশি। যদি ভালো দিকের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে মন্দ দিকটাকে কমানোর আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু কোভিড কিন্তু এইবার চোখে আঙ্গুল দিয়ে আরো একটা জিনিস দেখিয়ে গেল যে ভেন্টিলেটর এবং আইসিইউ কি জিনিস, এটা যে মানুষের জীবন রক্ষা করতে পারে, মানুষকে যে মরণের ওই পার থেকে এই পারে নিয়ে আসতে পারে, এটা কিন্তু আমরা সবাই বুঝলাম এবং এই নলেজটা আমাদের দরকার ছিল। ফলে এইখানে ওই প্রতিবন্ধকতায় যে বিষয়টি বললেন সেটি হচ্ছে আমার কাছে যেটা সবসময় মনে হয়, আমি সবসময় যে কথাটা ফোরামগুলিতে বলে থাকি যে আমাদের একটা সমন্বিত পলিসি তৈরি করা খুব বেশি পরিমাণে প্রয়োজন। মানে পেশেন্ট ফ্রেন্ডলি অর হেলথ প্রফেশনাল ফ্রেন্ডলি একটা পলিসি ফ্রেম আমাদের তৈরি করা খুব প্রয়োজন, যেখানে আমাদের দেশের লোকজনদের অ্যাওয়ারনেস গড়ে উঠবে, যারা বাইরে গিয়ে 10 লাখ টাকা খরচ করতে এক বিন্দু মাত্র দ্বিধা করে না, কিন্তু নিজেদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে তৈরি করার জন্য যে মানসিক তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা প্রয়োজন, সেটি এইবারের কারণে চলে এসেছে। আমরা সবসময় বলছি, আমরা তো বারে বারে বলছি, এবার মনে হয় সেই শিক্ষাটা অনেকেরই হচ্ছে। যেমন আপনার নীতি নির্ধারকরা, আমলারা কিংবা বড় বড় যারা কিছু হলেই আপনার সিঙ্গাপুরের ফ্লাইট ধরেন, তারা যদি বাংলাদেশে চিকিৎসা নিতেন তাহলে হয়তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এই দুরবস্থায় থাকতো না এবং হাসপাতালগুলোর এই অবস্থা থাকতো না। এই কোভিড অনেক কিছুই আসলে আমাদের চোখকে একেবারে বড় করে খুলে দিয়ে গেল। জি, আমাদের আলোচনা শেষ করতে হবে, আমরা একদম শেষ পর্যায়ে। জামিন কতদিন বলতে চাই, দেখে শিখলে ভালো হতো, কিন্তু আমরা থেকে শিখলাম, এটা আমাদের জন্য। জি, আমরা তো সেটাই করছি, মানে অনেক বছর ধরেই থেকেই শিখছি, কিন্তু শেষ হচ্ছে না সেই থেকে শেখাটা। নুসরাত ফিরোজ জামিন, দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতে প্রযুক্তিগত প্রশিক্ষণ কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? 2 মিনিটে যদি আপনি শেষ করেন। এই মুহূর্তে তো এটার গুরুত্ব অপরিসীম, কারণ আমি যেটা এর আগের বারও বললাম, সেটাও কি আমরা থেকে শিখছি আসলে? দক্ষ টেকনিশিয়ান ছাড়া যে এখনকার সময়ে স্বাস্থ্য ব্যবস্থা মানে পূর্ণাঙ্গ করা সম্ভব নয়, সেটা কি আমরা এখনই রিয়েলাইজ করলাম? আমি আসলে ওইটা বলবো না, আমি আপনাদের সাথে একটু ডিফারেন্টলি বলবো। আমি বলবো যে শুধু বাংলাদেশকে দোষ দিয়ে লাভ নেই, আমরা কিন্তু পুরো বিশ্বে দেখছি যে সব দেশেই কিন্তু হেলথ কেয়ার সিস্টেম ইজ চোকড and it has crashed. It is not because যে আমরা inadequate বা আমরা unproperly trained. It is because যে এত vast number of patient একসাথে হ্যান্ডেল করার ক্যাপাসিটি আমাদের নেই. This is unprecedented. So it is an extraordinary circumstance. আমরা দেখছি তো পুরো বিশ্বই তো অর্থের পিছনে বিনিয়োগ করছে, যুদ্ধের পিছনে বিনিয়োগ করছে, অস্ত্রের পিছনে বিনিয়োগ করছে, কিন্তু স্বাস্থ্য খাতেও কিন্তু বিশ্বকে আমরা ওইভাবে ইনভেস্ট করতে দেখিনি। না, একদমই না। তবে এটা আমি বলবো যে আমাদের দেশে উদাহরণও আছে, অনেক দেশ কিন্তু অনেক সুন্দরভাবে ট্যাকেল করছে। আমরা ভালো উদাহরণটাও তো নিতে পারি। উদাহরণ আমরা নিতে পারি, কিন্তু আশিক ভাই আপনি ভুলে যাবেন না যে সমস্ত দেশের উদাহরণ আমরা নিতে চাই, একমাত্র ভিয়েতনাম ছাড়া বাকি দেশগুলোর পপুলেশন কিন্তু কম। আমাদের যে পপুলেশন ডেনসিটি এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে এডুকেশন সিস্টেম বা আমাদের যে ট্রেনিং অফ আওয়ার ফিজিশিয়ানস এন্ড আওয়ার ক্লিনিশিয়ানস এন্ড আওয়ার ফ্রন্টলাইনার্স ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রি। সেজন্যই তো এখানে বেশি জোর দেওয়ার প্রয়োজন ছিল কিনা বলুন? সেটা মানে আমরা যদি পপুলেশনকে বিবেচনায় নিয়ে এই স্বাস্থ্য খাতকে কিংবা এটাকে আরো বেশি গুরুত্ব দিতাম, কিংবা এই জায়গাগুলোতে যে আমাদের পপুলেশন যেহেতু বেশি, আমাদের ঝুঁকি বেশি, তাহলে এই জায়গাগুলোতে আমরা আরো বেশি গুরুত্ব দিতাম। কত বছর আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে কত অ্যামাউন্ট ছিল, আমাদের বাজেটের কত অংশ স্বাস্থ্য খাতে ছিল? 3.something%. তো যেটা লোয়েস্ট ইন সাউথ এশিয়া, লোয়েস্ট। সো আবার এমফাসাইজ করি, সো আমাদের জিডিপির 0.6%, ন্যাশনাল বাজেটের 9%। জি, হ্যাঁ। সো আমি যেটা বলছি আপনাকে যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের দক্ষ স্বাস্থ্য কর্মী তৈরি করতে প্রযুক্তির কি গুরুত্ব আছে, আমি 1 নম্বর বলবো যে আমি
কাজ করি, আমি কিন্তু একটা গ্লোবাল এক্সপার্টদের পুল তৈরি করে আমাদের দেশের হেলথ কেয়ার ওয়ার্কারদের কাছে ওই টেকনোলজি ট্রেনিং পৌঁছে দিতে চাচ্ছি, এবং এটাই আমার কাজ গত কয়েক বছর ধরে আমরা করছি। শামীম আঙ্কেল যেরকম বললেন যে ব্রাউনের সাথে কাজ করছেন, আমি হার্ভার্ডের সাথে কাজ করছি, জন হপকিন্স এর সাথে কাজ করছি, সিঙ্গাপুরের একটা সিস্টেমের সাথে কাজ করছি, ইন্ডিয়ার সাথে কাজ করছি। তো কিন্তু অনেক সময় আমি শুনেছি যে বিদেশি ডাক্তার নার্সরা বাংলাদেশে কি শিখাবে। এখন বিদেশি নার্স ডাক্তাররা কেন আমরা দেশে নিয়ে আসবো? আমাদের দেশেই তো অনেক লোকজন আছে, আমাদের দেশের ওদের বাদ দিয়ে আমরা কেন বাইরের মানুষকে এনে দেশে আমাদের ডাক্তার নার্সকে শেখাবো? তো ওই কথাটার আমি পরিপ্রেক্ষিতে বলতে চাই যে কোয়েশ্চেন এটা আমি গত কয়েক বছর ধরে শুনে আসছি। এখন আমি এটা বলতে চাচ্ছি যে বিদেশির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ আমরা গ্লোবাল এক্সপিরিয়েন্সটাকেই কিন্তু আমাদের লোকাল কনটেক্সটে নিয়ে আসতে হবে। এবং কারো কাছ থেকে কিছু জানা বা কারো কাছ থেকে কিছু শেখা তার মানে এই না যে আমি কম জানি, এটার মানে হচ্ছে যে আমাকে নিজেকে আরো নলেজটা আমি বৃদ্ধি করতে চাই। সো আমাদের অনলাইন শিক্ষা ডেফিনেটলি দরকার আছে। আমাদের নার্সিং এবং মেডিকেল এডুকেশনের জন্য সিমুলেশন ল্যাব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলতে এখানে যারা আপনারা হেলথ এক্সপার্ট, জি অনেক 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 ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ হচ্ছে এবং এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ। আমি আসলে মানে সামনে 10 সেকেন্ড, এটা হলো কি দেখেন, হেলথ বাজেট জিডিপি 2.27 এর 90% অপচয় হয়। আমরা যে মেশিন 1 কোটি টাকা দিয়ে কিনি, এটা সরকারি 10 কোটি টাকা দিয়ে কিনে, এবং বাজেট আগেই ঠিক হয়, ওই হাসপাতালে জিনিসগুলো ব্যবহারও হয় না। বাজেট বলে কোনো লাভ নাই, বাজেট বলে মানে যাও বা দেওয়া হয় সেটাকে ড্রেইন করা হয়। এখানে আমাদের ইনভলভ করেন। প্রাইভেট হসপিটালকে আপনারা শত্রু না ভেবে গভর্নমেন্টের ঘরে আমাদেরকে ঢোকান। দুদক আমাদেরকে একটা চিঠি দিয়েছিল যে আমরা যে ক্যাথ ল্যাব 4 কোটি টাকা দিয়ে কিনেছি, পিজি ওটা 10 কোটি টাকা দিয়ে কিনেছে। আমরা যে হার্ট লাং মেশিন 60 লাখ টাকা দিয়ে কিনেছি, পিজি ওটা 2 কোটি টাকা দিয়ে কিনেছে। আমাকে দুদক চিঠি দিচ্ছে, কি জন্য আপনি এত কম দামে কেন কিনলেন? তো আমি বললাম আমি তো নাই। দেখেন শুনেন, যেই পরিমাণ টাকার অপচয় হয়, আমরা তো বাংলাদেশের মানুষ, এটা বন্ধ করেন। বাজেট বাড়ায় কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জি আপনি যথার্থই বলছেন যে বাজেটগুলোই আছে সেটা বন্ধ করার ব্যবহার হতো। এমনকি কোভিড কালেও আমরা দেখলাম 2 নম্বর মাস্ক এবং পিপি সরবরাহ করতে, এবং আমরা এই ক্রান্তিকালেও এই ঘটনাগুলো দেখছি। নুসরাত ফিরোজ আমিন, নিশ্চয়ই সামনে খুব শীঘ্রই আমরা আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কারণ এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি 10 সেকেন্ডে আপনার বক্তব্যটা শেষ করেন নুসরাত ফিরোজ আমিন। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে হেলথ কেয়ার বাজেটের যে অ্যালোকেশন, ওটা কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির র মেটেরিয়ালস ইম্পোর্ট করার ইনসেন্টিভের জন্য, কিন্তু কোনো প্রাইস ক্যাপিং নাই ফর দ্য মেডিসিনস। সো আমাদের জনগণের কিন্তু ওভাবে যতটুকুই বাজেট আছে লাভ হচ্ছে না। আমাদের ট্রেনিং, ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এখানে যদি আমরা একটু মন দিতে পারি এবং ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যদি আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের দক্ষ করতে পারি থ্রু এডুকেশন ট্রেনিং, তাহলে আমার মনে হয় উই ক্যান বিল্ড আপ অ্যান অ্যাসেট। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। সিলভানা কাদের সিনহা, আপনাকে একদম 1.5 মিনিট সময় দিচ্ছি। কোভিড মোকাবিলায় স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আপনারা কি সেবা প্রদান করছেন, ভোক্তারা সেই সেবা কিভাবে নিতে পারে, এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আর কি করতে পারে? জি, আমি জাস্ট একটা পজিটিভ নোটে শেষ করতে চাই অ্যাকচুয়ালি, যেটা এখন আলোচনা হলো যে ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে ডেফিনেটলি আমাদের হেলথ কেয়ার সিস্টেমে অনেক লিমিটেশন আছে এখন। আমরা পুরো পৃথিবীতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হেলথ সিস্টেম ইজ স্ট্রেচড। ইভেন সবচেয়ে বড় লোক দেশে আমেরিকায় দেখতে পাচ্ছি যে ওরা যদি লকডাউন একটু আগে করতো, 30,000 people's lives could have been saved. এটাও আমরা দেখতে পাচ্ছি সব দিক দিয়ে। আমি আশা করি যে আমরা এই শেখাটা ভালোভাবে নিতে পারবো। আমরা এই শেখাটা নিয়ে আমরা আরো ভালোভাবে ইনভেস্ট করতে পারবো আমাদের হেলথ কেয়ার সিস্টেমে। আমাদের প্রাইমারি কেয়ার আরো ভালো ইনভেস্ট করতে হবে। We have to build up the first line of defense in our healthcare system. But we also, যেটা নুসরাত খুব সুন্দর করে বললো, আমাদের শিখতে হবে। আমাদের we don't need to reinvent the wheel. মানে প্রত্যেকটা জিনিস আমাদের প্রথম থেকে শিখতে হবে না। আমরা অন্য দেশ থেকে শিখতে পারবো, কিন্তু ওনারাও আমাদের থেকে শিখতে পারে। আমাদের দেশে কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে in healthcare, despite the fact যে the spending is the lowest per capita in the region.
আমাদের social development indicator we're doing better than any other country in the region. So আমরাও শিখতে পারি, আমরাও শিখাতেও পারি. We have to work together actually. So আমি আশা করি যে আমরা এরকম ক্রাইসিস সিচুয়েশন থেকে বের হতে পারবো with some positive lessons যেটা থেকে আমরা আরো স্ট্রেংথেন করতে পারবো আমাদের হেলথ কেয়ার সিস্টেম in the future. অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই আলোচনায় আপনি যোগ দেওয়ার জন্য, এবং আমার বিশ্বাস এই আলোচনা থেকে আমাদের দর্শকরা ওনারা অনেক কিছু জেনেছেন, অনেক কিছু শুনেছেন, এবং যে উপদেশ কিংবা পরামর্শগুলো সেগুলোকে নিশ্চয়ই কাজে লাগাতে পারবেন, এবং যে নীতি নির্ধারকরা রয়েছেন যাদের জন্য যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো ওনারা কাজে লাগাতে পারেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দর্শক, দেশে 16,53,00,000-এর বেশি মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, ইন্টারনেট সংযোগ আছে 10,32,00,000-এর বেশি। দেশব্যাপী গড়ে ওঠা এই বিশাল নেটওয়ার্ককে করোনার বিরুদ্ধে চলমান যুদ্ধে একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে, এবং আমাদের এই সুযোগকে কাজে লাগাতেই হবে। আমরা দেখতে পাচ্ছি অনেক রোগী আইসিইউ পাচ্ছে না, হাসপাতালে সিটের অভাবে ভর্তি হতে পারছে না। এর সমাধানে তথ্য প্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে একটি সেন্ট্রাল ইনফরমেশন হাব করা গেলে, এবং সেই হাবের সঙ্গে সার্ভারের মাধ্যমে একটি হাসপাতালকে যুক্ত করা গেলে কোথায় কোন হাসপাতালে আইসিইউ কিংবা সিট খালি আছে তা সাধারণ মানুষ এবং সংশ্লিষ্টরা জানতে পারবে, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে, যেটা একেবারেই কঠিন কোনো কাজ নয়। আমরা মনে করি করোনা ভাইরাসের এই সময় তথ্য প্রযুক্তিকে আমরা আশা করি করোনা ভাইরাসের এই সময় সবাইকে ঝুঁকিমুক্ত রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নতুন আইডিয়া নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং সংশ্লিষ্টরা জানতে পারবে, এবং আমাদেরকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নতুন আইডিয়া নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া ঘর থেকে বেরোবেন না, এতে আপনি নিজে ঝুঁকিতে পড়বেন এবং অন্যকেও ঝুঁকিতে ফেলবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.